আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি পরিসংখ্যান প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টারে। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন। আচ্ছা, তো চ্যাপ্টারে যাওয়ার পূর্বে এখানে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে তোমার এখানে মেইনলি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল সৃজনশীল আর এমসিকিউ এই দুইটা বেস করে আমরা পড়ব। এমসিকিউর জন্য আমরা থিওরি কোন পার্টটা ইম্পর্টেন্ট সেটা পড়বো। এখানে বেসিক্যালি তোমাদের পুরা বই সহ দিয়ে দেওয়া হয়েছে, স্লাইডে তোমার পুরা বই আছে। তো আমরা এখানে মেইনলি স্ট্র্যাটেজিক্যালি পড়বো। আমরা হচ্ছে ফরম্যাট ধরে ধরে পড়বো। সৃজনশীলের জন্য আমরা ফরম্যাট বেসিসে যাব, অর্থাৎ যে ফরম্যাটগুলো দেখলে তোমরা মানে এক্সাম হলে তুমি অ্যান্সার করতে পারবা সৃজনশীলগুলো, সবগুলো ফরম্যাটের আমরা টাইপ ওয়াইজ ম্যাথ দেখব। আর এমসিকিউ এর জন্য মানে আমাদের যে থিওরি রিলেটেড পার্ট আছে, ওই থিওরি রিলেটেড পার্টগুলো আমরা দেখে যাব। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। আচ্ছা, তো প্রথমেই আমাদের ক খ নাম্বারের জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে তোমার তথ্য সংগ্রহ করা কাকে বলে, তারপর হচ্ছে তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তাটা কি, এটা হচ্ছে তোমার ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট সৃজনশীল, আর এটা হচ্ছে তোমার খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তথ্য সংগ্রহ কাকে বলে, তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তাটা কি। তো তথ্য সংগ্রহ মূলত কি, তোমার পরিকল্পিত উপায়ে তোমার পরিসংখ্যানীয় অনুসন্ধান সম্পাদনের জন্য তোমার যে পরিকল্পিত উপায়ে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করি সেটা হচ্ছে তোমার তথ্য সংগ্রহ। হ্যাঁ, তো তথ্য সংগ্রহটা মূলত কি, পরিসংখ্যানীয় অনুসন্ধান সম্পাদনের জন্য অনুসন্ধান সম্পর্কিত তথ্য, কি তথ্য, অনুসন্ধান সম্পর্কিত। হ্যাঁ, অনুসন্ধান সম্পর্কিত তথ্য পরিকল্পিত উপায়ে সংগ্রহ করা হচ্ছে তথ্য সংগ্রহ। তার মানে আমরা বুঝতেছি তথ্য সংগ্রহ হচ্ছে মূলত তথ্য সংগ্রহ করা, কিন্তু এখানে দুইটা কিওয়ার্ড লাগবে। কি কি? একটা হচ্ছে পরিকল্পিত উপায়ে, আর পরিসংখ্যানীয় অনুসন্ধান। এই দুইটা কিওয়ার্ড তোমার মনে রাখলে তুমি তথ্য সংগ্রহ কাকে বলে বলতে পারবা। আর তথ্য সংগ্রহ করাটা কেন প্রয়োজন? কারণ সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে পরিসংখ্যানের পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো সম্পাদিত হয়। তারপরে সংগৃহীত তথ্যের মাধ্যমে ভবিষ্যৎ ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গ্রহণ করতে তথ্য সংগ্রহ করতে হয়। সংগৃহীত তথ্যের মাধ্যমে বিভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করা যায়। হ্যাঁ, আমরা কিওয়ার্ডগুলোর উপর ফোকাস রাখবো, কারণ এক্সাম হলে কিন্তু তোমার হুবহু মুখস্থ থাকবে না। আমরা যদি লাইন বাই লাইন রিডিং পড়ে যায়, এগুলো কিন্তু তোমার কাজে আসবে না। আমাদের কিওয়ার্ডের উপরে ফোকাস দিতে হবে। যখন আমরা থিওরি পড়বো তখন আমরা জাস্ট কিওয়ার্ডের উপরে ফোকাস দিব। যখন আমরা ক খ সৃজনশীল ক খ এর জন্য আমরা পড়বো তখন আমরা জাস্ট কিওয়ার্ডের উপরে ফোকাস দিব। ওকে, আচ্ছা। তারপরে সংগৃহীত তথ্যের গুণাগুণের মাধ্যমে পরিসংখ্যানিক গবেষণার ফলাফল নির্ভুল ও যথার্থভাবে প্রকাশ করা সম্ভব। কোনো রাষ্ট্রের উন্নয়নমূলক পরিকল্পনার জন্য তথ্য সংগ্রহ করতে হয়। সুতরাং তথ্য যদি আমরা সুষ্ঠু, সহজ সরল ও নিয়মতান্ত্রিক উপায়ে আমরা উপস্থাপন করতে চাই তখন আমার তথ্য সংগ্রহ করা প্রয়োজন। তাহলে এখানে আমরা শিখলাম যে তথ্য সংগ্রহ কাকে বলে এবং তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা। হ্যাঁ, আর তথ্য হলো পরিসংখ্যানিক অনুসন্ধানের মূল ভিত্তি। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তথ্য কি? তথ্য হচ্ছে পরিসংখ্যানিক অনুসন্ধানের মূল ভিত্তি। তাহলে পরিসংখ্যানিক অনুসন্ধানের মূল ভিত্তি কাকে কি? সেটা হচ্ছে তথ্য। তো এটা এমসিকিউ এর জন্য আমার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ এর জন্য আমার ইম্পর্টেন্ট। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা যাই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখব, বিভিন্ন ধরনের তথ্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তথ্যকে আমরা দুইটা আলাদা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে, আর একটা হচ্ছে সংগৃহীত উৎসের ভিত্তিতে। হ্যাঁ, তো প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে তথ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গুণবাচক তথ্য, যেটাকে আমরা কোয়ালিটেটিভ ডাটা বলি, আর একটা হচ্ছে পরিমাণবাচক তথ্য, যেটাকে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা বলি। আচ্ছা, গুণবাচক তথ্য মূলত কি? গুণবাচক মানে কি? তোমার গুণ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, গুণবাচক তথ্য আর পরিমাণবাচক তথ্য। তো গুণবাচক তথ্য কি? যে সমস্ত তথ্য বা উপাত্তকে সংখ্যায় পরিমাপ করা যায় না তাদেরকে আমরা গুণবাচক তথ্য বলি। যেমন গুণবাচক তথ্য কি? যেমন তুমি ভালো না খারাপ, এটা তোমার গুণ বা তোমার দোষ। হ্যাঁ, তো এটা হচ্ছে গুণবাচক তথ্য। আমি যেমন বললাম তুমি অনেক ভালো একটা ছেলে বা তুমি অনেক ভালো একটা মেয়ে,
এটা তোমার গুণবাচক তথ্য। তো এটাকে কি আমরা সংখ্যায় পরিমাপ করতে পারি? আমি কি বলি যে সে এত কেজি খারাপ, এত কেজি ভালো? হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা এটা কিন্তু সংখ্যায় পরিমাপ করা যায় না। হ্যাঁ, তো এই জন্য এটাকে আমরা গুণবাচক তথ্য বলি। তো গুণবাচক তথ্য কাকে বলে? যে সমস্ত তথ্য বা উপাত্তকে আমরা সংখ্যায় পরিমাপ করতে পারবো না, তাদেরকে আমরা গুণবাচক তথ্য বলি। এটার উদাহরণ কি? ধর্ম, বর্ণ, মেধা, অর্থনৈতিক অবস্থা। হ্যাঁ, এগুলো গুণবাচক তথ্য। তো এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এগুলো নোট করে রাখবে। আমরা স্ট্র্যাটেজিকভাবে পড়বো। হ্যাঁ, গাধার মতো জাস্ট রিডিং পড়ে যাবো এরকম না। কোনটা কিসের জন্য আমরা মানে ইম্পর্টেন্ট সেটা আমি লিখে দিব, তোমরা সাথে সাথে খাতায় নোট করে রাখবা। ওকে, পরিমাণবাচক তথ্য কাকে বলে এটা আমার জানা প্রয়োজন। এটা যেমন সংখ্যায় পরিমাপ করা যায় না, এখানে সংখ্যায় পরিমাপ করা যায়। হ্যাঁ, তো এটা পরিমাণ কথাটার মাধ্যমে আমরা বুঝতেছি এখানে আমার পরিমাপ করা যাবে, অর্থাৎ এখানে সংখ্যায় পরিমাপ করা যাবে। তো এখানে কি এটার উদাহরণ কি কি? ছাত্রদের সংখ্যা, ওজন, উচ্চতা, এটা আমরা পরিমাপ করতে পারি না? অবশ্যই পরিমাপ করতে পারি। তারপরে হচ্ছে কোন একটি পরিবারের সদস্যগণের বয়স, মাসিক আয়, তো এগুলো সব কি তোমার পরিমাণবাচক তথ্যের উদাহরণ। তো এগুলো এমসিকিউ এর জন্য দেখে যাবা উদাহরণগুলা। আচ্ছা, তো সংগৃহীত উৎসের ভিত্তিতে তথ্য কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রাথমিক তথ্য আর একটা হচ্ছে মাধ্যমিক, পরোক্ষ বা অপ্রাথমিক তথ্য। হ্যাঁ, মাধ্যমিক তথ্যের আরেক নাম কি? পরোক্ষ তথ্য। ওকে, আচ্ছা পরের স্লাইডে যাই। এখন আমরা দেখব প্রাথমিক তথ্য কি আর মাধ্যমিক তথ্য কি। আচ্ছা, প্রাথমিক তথ্য কি? মানে প্রাথমিক তথ্যটা হচ্ছে আমি যখন তোমার সর্বপ্রথম কোনো একটা জায়গা থেকে আমি ডিরেক্ট তথ্যটা সংগ্রহ করব, তখন সেটাকে প্রাথমিক তথ্য বলি। যেমন আমি ডিরেক্ট তোমার ঘরে গেলাম, ঘরে যে বললাম যে তোমার বয়স কত, উচ্চতা কত, এটা হচ্ছে একদম প্রাথমিক তথ্য। হ্যাঁ, তুমি আমাকে ডিরেক্ট তথ্যটা জানালা। এখন ধরো একটা এজেন্সি আছে বা একটা কোম্পানি আছে, ওই কোম্পানির তো আর সময় নেই প্রত্যেক ঘরে ঘরে যে জিজ্ঞেস করবে। আমি জিজ্ঞেস করে আসছি, তো কোম্পানি করলো কি আমার কাছ থেকে তথ্যটা নিল। এই যে আমার কাছ থেকে তথ্যটা নিল, কোম্পানি কিন্তু ডিরেক্ট তোমার কাছে যে তথ্যটা নেয় নাই, তো আমি হচ্ছে পরোক্ষ। তো এটা হচ্ছে মাধ্যমিক তথ্য, মানে একটা মাধ্যমের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। আর প্রাথমিক তথ্য কি? একদম ডিরেক্ট যার কাছ থেকে তথ্য সংগ্রহ করা দরকার তার কাছে যে তথ্যটা সংগ্রহ করে। এটা তো আমি ইনফর্মাল ভাবে বললাম। এখন বইয়ের ভাষায় চলো দেখি কি বলা আছে। আচ্ছা, এই যে দেখো, তো এটা হচ্ছে ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। যেসব তথ্য কোনো অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক অনুসন্ধান ক্ষেত্রতে, এই যে কোথা হতে? অনুসন্ধান ক্ষেত্র হতে, এই কিওয়ার্ডটা মনে রাখবা। প্রাথমিক তথ্য কাকে বলে? যে তথ্য কোনো অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক অনুসন্ধান ক্ষেত্র হতে প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রত্যক্ষ পর্যবেক্ষণ। এই কথাটাও, এই কিওয়ার্ডটাও মাথায় রাখবা। প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত হয়, তাকে প্রাথমিক তথ্য বলে। হ্যাঁ, আচ্ছা, তো তথ্য সংগ্রহ করার পর যদি কোনো পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা না হয়ে থাকে তখন তাকে প্রাথমিক তথ্য বলে। হ্যাঁ, তো প্রাথমিক তথ্যকে কাঁচা তথ্য বলা হয় বা র ডাটা বলা হয়। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কাঁচা তথ্য কাকে বলা হয়? প্রাথমিক না মাধ্যমিক? আচ্ছা, তো এখানে উদাহরণ দিছে যে কলেজের ছাত্রছাত্রীদের মাথাপিছু মাসিক ব্যয় জানতে চাই। এই উদ্দেশ্যে যদি ঢাকা সিটি কলেজের ছাত্রছাত্রীদের নিকট থেকে তাদের মাসিক ব্যয় তথ্য সংগ্রহ করা হয় ঘরে ঘরে যে হ্যাঁ, তখন সেটাকে প্রাথমিক তথ্য বলে বা ফিল্ডে যে। আর মাধ্যমিক বা পরোক্ষ তথ্য কি? এই যে যেসব তথ্য পূর্ব প্রকাশিত বা সংগৃহীত তথ্য হতে সংগ্রহ করা হয় তাকে আমরা মাধ্যমিক তথ্য বলি। হ্যাঁ, যেমন কোনো একটি গবেষণা কাজের জন্য সংগৃহীত তথ্য যদি কোনো কাজে ব্যবহৃত হয় তবে দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহৃত তথ্য সারির নাম হবে মাধ্যমিক তথ্য। হ্যাঁ, এই তথ্য অমৌলিক বা অপেক্ষাকৃত কম নির্ভরযোগ্য। যেহেতু আমরা মাধ্যম ঘুরে ঘুরে যাচ্ছি, তো এটা কম নির্ভরযোগ্য। হ্যাঁ, তো এটা হচ্ছে সীমাবদ্ধতা মাধ্যমিক তথ্যের, অমৌলিক এবং কম নির্ভরযোগ্য। তো এটা হচ্ছে সীমাবদ্ধতা। এটা মাথায় রাখবা এমসিকিউ এর জন্য, ফর এমসিকিউ। ওকে, আচ্ছা, উদাহরণ। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রতি একর জমিতে এত ধানের ফলন হয়। এই উদ্দেশ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট যদি ধান গবেষণা ইনস্টিটিউট থেকে একর প্রতি উফশী ধানের ফলন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে, তবে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাছে এই তথ্য হবে মাধ্যমিক তথ্য। অর্থাৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট ডিরেক্ট যে তথ্য সংগ্রহ করে নাই, এটা আরেকজনের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মাধ্যমিক তথ্য হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন যেটা দেখব
প্রাথমিক তথ্য সংগ্রহের কি কি পদ্ধতি আছে? কয়েকটা পদ্ধতি আছে। তো পদ্ধতির মধ্যে প্রত্যক্ষ ব্যক্তিগত অনুসন্ধান হতে পারে, পরোক্ষ মৌখিক অনুসন্ধান হতে পারে, ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতি হতে পারে, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ হতে পারে, স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহ হতে পারে, টেলিফোনে সাক্ষাৎকারের মাধ্যমে আমি প্রাথমিক তথ্য সংগ্রহ করতে পারি। এটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখে যাবা। হ্যাঁ, আচ্ছা। তো এখন প্রত্যেকটার মানে ব্যাখ্যা দিছে। তো প্রত্যক্ষ ব্যক্তিগত অনুসন্ধান, এখানে বলছে প্রত্যক্ষ ব্যক্তিগত অনুসন্ধান বলছে আমি যদি তোমার কাছে ডিরেক্ট যে আমি তথ্য অনুসন্ধান করি তখন সেটাকে আমরা প্রত্যক্ষ ব্যক্তিগত অনুসন্ধান বলবো। এখানে দেখো অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে তথ্য সংগ্রহকারী অনুসন্ধান ক্ষেত্রে ডিরেক্ট নিজে যায়, হ্যাঁ, যে উত্তরদাতার নিকট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে। তো উদাহরণ এখানে দিছে যে যদি কোনো অনুসন্ধানকারী কোনো শিল্পাঞ্চলের শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা জানতে চায় তখন ওই শিল্প এলাকায় যাবে, যে শ্রমিকদের সাথে যে কথা বলবে। তো এটা হচ্ছে প্রত্যক্ষ অনুসন্ধান। হ্যাঁ, এটা কিছু সুবিধা আছে। সুবিধা কি? এই তথ্যগুলো অধিক নির্ভরযোগ্য, কারণ ডিরেক্ট যে আমি সংগ্রহ করতেছি, এবং গোপনীয়তা যথাযথভাবে আমি বজায় রাখতে পারতেছি, এবং ক্ষুদ্র পরিসরে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ। অর্থাৎ যেটার জনসংখ্যা কম ওইখানে যে আমি ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারতেছি। আর অসুবিধা কি? অনুসন্ধান ক্ষেত্র যদি বৃহৎ হয় তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করা অসম্ভব। যদি 100 বা 200 জনের বেশি হয় তখন আমি ডিরেক্ট যে কয়জনের থেকে আমি তথ্য সংগ্রহ করব, তাই না? এটি ব্যয়বহুল, মানে অনেক খরচ যায় এবং সময় সাপেক্ষ, এবং এখানে ব্যক্তিগত পক্ষপাতিত্বের সম্ভাবনা আছে। হ্যাঁ, ব্যক্তিগত পক্ষপাতিত্বের সম্ভাবনা আছে। আচ্ছা, পরোক্ষ মৌখিক অনুসন্ধান। পরোক্ষ মৌখিক অনুসন্ধান কি? যে পদ্ধতিতে তথ্য সংগ্রহে অনুসন্ধানকারী উত্তরদাতার নিকট হতে সরাসরি তথ্য সংগ্রহ না করে তার চারপাশের প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে তথ্য সংগ্রহ করে। হ্যাঁ, তো দেখবা যে মানে অনেক সময় মানুষের বিয়ে টিয়ে হলে ছেলে কেমন বা মেয়ে কেমন এটা দেখার জন্য তার বাড়ির আশেপাশে গোয়েন্দা নিয়োগ দেয়, অনেক অতি উৎসাহী আত্মীয় আছে। হ্যাঁ, তো যে দেখবা মানে খোঁজ খবর নেয় আশেপাশের মানুষের থেকে, এই ছেলেটা কেমন, কোনো বাজে অভ্যাস আছে কিনা, এই মেয়েটা কেমন, কোনো বাজে অভ্যাস আছে কিনা। তো এই জিনিসটা হচ্ছে কি তোমার পরোক্ষ মৌখিক অনুসন্ধান। ওকে, এই যে উদাহরণ দিছে দেখো, মাদকাসক্ত বা জুয়ারিদের সম্পর্কে কোনো অনুসন্ধান পরিচালনা করতে হলে এদের নিকট থেকে সরাসরি সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না। তার কারণ কি? কোনো মাদকাসক্ত ব্যক্তি কি বলবে যে হ্যাঁ আমি মদ খাই বা হ্যাঁ আমি মানে সিগারেট টিগারেট খাই, এগুলো বলবে না, আশেপাশের মানুষ বলবে যে ওকে দেখছিলাম এখানে খাইতে। হ্যাঁ, তো এই জিনিসটা আর কি, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, কারণ যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোর উপর আমরা বেশি ফোকাস দিব, আর যেগুলো ইম্পর্টেন্ট তেমন না ওটা জাস্ট একবার রিভাইজ দিয়ে যাবো বা চোখ বুলা দেবো। আচ্ছা, তারপর হচ্ছে টেলিফোনের সাক্ষাৎকার। এই পদ্ধতিতে তোমার ডিরেক্ট টেলিফোন কলের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া হয়। হ্যাঁ, নির্বাচনের পূর্বে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই, জনপ্রিয় টিভি চ্যানেল নির্ণয় ইত্যাদি আমরা টেলিফোনের সাক্ষাৎকারের মাধ্যমে, বিভিন্ন টক শোতে দেখো না যে টেলিফোনের মাধ্যমে সাক্ষাৎকার নেয়, ওইটাই। তো সুবিধা কি? এটা স্বল্প খরচ এবং অল্প সময় যায়, স্বল্প পরিসরের মধ্যে এটা অনুসন্ধান করা যায় এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। আর অসুবিধা কি? উত্তরদাতারা সবসময় সহযোগিতা করে না। অনেক সময় প্রশ্নকর্তা উত্তরদাতার মধ্যে ভুল বোঝাবুঝির ফলে ভুল তথ্য সংগৃহীত হতে পারে এবং উত্তরদাতাদের সঠিক সময় টেলিফোন পাওয়া সহজসাধ্য নয়। হ্যাঁ, তো এগুলা হচ্ছে এটার প্রবলেম বা অসুবিধা টেলিফোন সাক্ষাৎকারের। আচ্ছা, এখন আমরা মাধ্যমিক তথ্য সম্পর্কে জানবো। মাধ্যমিক তথ্য কি? আমি ডিরেক্ট অনুসন্ধান ক্ষেত্র হতে তথ্য সংগ্রহ করব না, যে অলরেডি করে গেছে তার কাছ থেকে আমি আমার তথ্যটা নিব। হ্যাঁ, তো এখানে দেখো মাধ্যমিক তথ্যের সংজ্ঞা থেকে আমরা জানি যে মাধ্যমিক তথ্য অনুসন্ধান ক্ষেত্র হতে প্রাথমিক তথ্য থেকে সংগ্রহ করতে হয়। হ্যাঁ, তো এখানে মূলত মাধ্যমিক তথ্যের উৎসটা কি? তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহ। তো এখানে যে মাধ্যমিক তথ্যের উৎস আছে এটাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার প্রকাশিত উৎস, আর একটা হচ্ছে অপ্রকাশিত উৎস। প্রকাশিত উৎস কি? যে বড় বড় প্রতিষ্ঠানে যে তথ্য বা ডাটা সংগ্রহ করা হয় সুশৃঙ্খল নিয়মকানুন অনুসারে তাকে প্রকাশিত তথ্য বলে। মানে বিভিন্ন পাবলিকেশন যে পাবলিশ করে বড় বড় প্রতিষ্ঠানরা আর্টিকেল আকারে বিভিন্ন রিসার্চ বা ডাটা তারা পাবলিশ করে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান, এনজিও, হ্যাঁ, এগুলা ডাটা প্রকাশ করে, সেটা হচ্ছে প্রকাশিত উৎস, পাবলিশড সোর্সেস। এবার অপ্রকাশিত উৎস কি? অপ্রকাশিত উৎস হচ্ছে এরা ডাটা আকারে প্রকাশ করে না, তাদের কাছ থেকে যে জেনে নিত, এটা হচ্ছে অপ্রকাশিত, মানে এটা আর্টিকেল আকারে প্রকাশ করা হয় না। আচ্ছা, এখানে দেখো প্রাথমিক তথ্য
ও মাধ্যমিক তথ্যের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ আছে। তো এখানে দেখো প্রাথমিক তথ্য কাকে বলে, অনুসন্ধান ক্ষেত্র হতে প্রত্যক্ষভাবে সংগৃহীত তথ্যকে প্রাথমিক তথ্য বলে। আর যেসব তথ্য পূর্ব প্রকাশিত বা সংগৃহীত তথ্য হতে সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক তথ্য বলে। এটা সময় সাপেক্ষ, এটাতে কম সময়ের প্রয়োজন হয়, এটা ব্যয়বহুল, আর এটা কম খরচে সংগ্রহ করা হয়। তুমি একটা মনে রাখলে অন্যটা অটোমেটিক পারবা, কারণ একটা আরেকটার বিপরীত। বোঝা যাচ্ছে? প্রাথমিক তথ্য সংগ্রহকারীকে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়। এখানে দক্ষ বা প্রশিক্ষণে তেমন প্রয়োজন নাই, এটা অধিক নির্ভরযোগ্য, এটা কম নির্ভরযোগ্য। প্রাথমিক তথ্য সম্পূর্ণরূপে স্বাধীন, আর এটা প্রাথমিক তথ্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। সুমারি বা নমুনায়ন যে কোনো পদ্ধতিতে এই তথ্য সংগ্রহ করা যায়, মানে প্রাথমিক তথ্য। আর এক্ষেত্রে কোনো পদ্ধতি প্রয়োগ করা হয় না মাধ্যমিক তথ্যের ক্ষেত্রে। এখানে পদ্ধতি প্রয়োগ করা হয়, এখানে কোনো পদ্ধতি প্রয়োগ করা হয় না, কারণ এখানে তো অলরেডি পদ্ধতি প্রয়োগ করা তথ্যটা নেওয়াই হয়েছে। হ্যাঁ, সাধারণত বড় কোনো প্রতিষ্ঠান কর্তৃক এই তথ্য সংগৃহীত হয়, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা বড় কোনো প্রতিষ্ঠানের জন্য প্রাথমিক তথ্য সংগৃহীত হয়। আর এখানে ছোট ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই মাধ্যমিক তথ্যটা সংগৃহীত হয়, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এগুলা খেয়াল রাখবে। এটা হচ্ছে আমার প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য বা তুলনামূলক বিশ্লেষণ। পরীক্ষা যদি খ নাম্বারে আসে, হায়েস্ট 4টা বা 5টা পয়েন্ট দিলেই হবে, 2 পেয়ে যাবা। আচ্ছা, এখন আসি তথ্য উপস্থাপন ও সংক্ষিপ্তকরণ। এখন তথ্য তো সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে কি, তথ্যটা আমরা কেন সংগ্রহ করি? কেউ আমার দেখবে, এই জন্য তো সংগ্রহ করি। হ্যাঁ, তো তথ্য আমি উপস্থাপন করব। এখন উপস্থাপন যদি আমি অনেক পেজের তথ্য আমি উপস্থাপন করি, আমার যে তথ্যটা পড়বে তার ক্ষেত্রে এটা কষ্টসাধ্য হয়ে যাবে বোঝা। তো এই জন্য আমার সংক্ষিপ্তকরণ করতে হবে। সংক্ষিপ্তকরণ আমি বিভিন্ন গ্রাফের আকারে করতে পারি, বিভিন্ন ডাটা এঁকে করতে পারি, পাই চার্টের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে সংক্ষিপ্তকরণ। আচ্ছা, তো প্রথমে পরিসংখ্যানবিদের কাজ কি? আমার কাঁচা তথ্য সংগ্রহ করা, হ্যাঁ, র ডাটা যেটাকে বলে ওটা সংগ্রহ করা। এরপর সংগৃহীত তথ্য আমার একদিকে যেমন কাজে অগ্রসর হওয়া সম্ভব নয়, অপরদিকে তেমনি গবেষণা কাজে যবনিকা ঘটে, তাই প্রয়োজন হয় তথ্য সংক্ষিপ্তকরণের। র ডাটা তো অনেক হয়, হাজার হাজার ডাটা, কোটি কোটি ডাটা। ওই ডাটা থেকে আমি একদম সর্টিং করে আমার যতটুক প্রয়োজন বা যতটুক আমি বোঝায় উপস্থাপন করতে পারবো ততই আমার লাভ। হ্যাঁ, তাই জন্য তথ্য সংক্ষিপ্তকরণের প্রয়োজন হয়। তথ্য সংক্ষিপ্তকরণের ফলে কি হয়, আমার অল্প পরিসরে সাজানো গোছানো অবস্থায় নিয়মক্রম অনুসারে সাজানো যায়। হ্যাঁ, তো পরিসংখ্যান পদ্ধতি মূলত শুরু হয় তথ্য সংক্ষিপ্তকরণের মাধ্যমে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পরিসংখ্যান পদ্ধতি শুরু হয় তথ্য সংক্ষিপ্তকরণের মাধ্যমে। হ্যাঁ, আর এখানে বলছে তথ্য উপস্থাপন কাকে বলে। তথ্য উপস্থাপন মূলত তথ্যকে সংক্ষিপ্ত, সহজবোধ্য ও বিশ্লেষণের উপযোগী করার জন্য যে প্রক্রিয়া করা হয় তাকে তথ্য উপস্থাপন বলে। তাহলে তথ্য উপস্থাপন করতে গেলে কি করা লাগবে? 1, সংক্ষিপ্ত করতে হবে তথ্যকে। 2, তথ্য যেন আমি সহজে বুঝতে পারি, অর্থাৎ সহজবোধ্য করতে হবে। এবং 3, বিশ্লেষণ উপযোগী করতে হবে। হ্যাঁ, এই 3টা ক্রাইটেরিয়া তথ্য উপস্থাপনের। তথ্য উপস্থাপনের 3 ধরনের উপায় আছে, মানে 3 ভাবে আমরা তথ্য উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে, তথ্যকে আমি ক্লাসিফিকেশন করব, তালিকার মাধ্যমে, গণসংখ্যা নিবেশনের মাধ্যমে। হ্যাঁ, তালিকার মাধ্যমে আর গণসংখ্যা নিবেশন, এই 3টা পদ্ধতিতে আমি তথ্য উপস্থাপন করতে পারি। আচ্ছা, তো এখানে তোমার শ্রেণীকরণের প্রকারভেদ দেখানো হয়েছে, মানে শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে কিভাবে তথ্য উপস্থাপন করতে পারি। তো নর্মালি এই যে আমরা যে কোশ্চেনে দেখি যেটা হচ্ছে শ্রেণীকরণ, যে বিভাগ, কয়টা বিভাগ দেওয়া আছে, ফসল উৎপাদন কত, এগুলো হচ্ছে আমার শ্রেণীকরণের উদাহরণ। হ্যাঁ, তো শ্রেণীকরণ মূলত 4 ধরনের। একটা হচ্ছে ভৌগোলিক শ্রেণীকরণ, একটা হচ্ছে সময়ভিত্তিক শ্রেণীকরণ, একটা হচ্ছে পরিমাণগত শ্রেণীকরণ, আর একটা হচ্ছে গুণগত শ্রেণীকরণ। এখন ভৌগোলিক শ্রেণীকরণটা কি? ভৌগোলিক শ্রেণীকরণ মানে বুঝতেছি আমরা যে কোনো একটা জায়গার আমি ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে যে শ্রেণীকরণ আমরা করি তখন সেটাকে ভৌগোলিক শ্রেণীকরণ বলে। যেমন এখানে আমি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার আমি শ্রেণীকরণ করতেছি, তো এটা ভৌগোলিক শ্রেণীকরণ। সময়ভিত্তিক শ্রেণীকরণ কি? আমি যখন বছর বা সাল উল্লেখ করব তখন সেটা হচ্ছে সময়ভিত্তিক শ্রেণীকরণ, অর্থাৎ এখানে সময় নির্দেশ করবে। হ্যাঁ, সময় ভিত্তিক শ্রেণীকরণে সময়ের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়। ভৌগোলিক শ্রেণীকরণে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়। অর্থাৎ এটা মনে রাখার জন্য তোমার কোনো এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না।
নামের সাথেই তোমার মানে সংজ্ঞা দেওয়া আছে। ভৌগোলিক শ্রেণীকরণে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে শ্রেণীকরণ করা হবে, সময়ভিত্তিক শ্রেণীকরণে সময়ের ভিত্তিতে শ্রেণীকরণ করা হবে। হ্যাঁ, ওকে। দেন পরিমাণগত শ্রেণীকরণে তোমার পরিমাণগত তথ্য থাকবে, অর্থাৎ আমি পরিমাপ করতে পারবো। হ্যাঁ, পরিমাণগত তথ্য পদ্ধতির সাহায্যে শ্রেণীকরণ করা হয়, যেমন ওজন, বয়স, উচ্চতা, হ্যাঁ, ছেলে মেয়েদের সংখ্যা ইত্যাদি পরিমাণবাচক তথ্য। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো এই যে প্রাপ্ত নম্বর, ছাত্রছাত্রীদের সংখ্যা, এটা পরিমাণ নির্দেশ করছে। এবার গুণগত শ্রেণীকরণ। গুণগত শ্রেণীকরণ মানে কি, যে আমার বিভিন্ন তথ্যের গুণের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়। যেমন হচ্ছে কে বেশি মেধাবী, কে কম মেধাবী, হ্যাঁ, এই যে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়। গুণগত শ্রেণীকরণকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে বহুমুখী। তো একমুখী কি, একটা মাত্র যখন আমি গুণ কম্প্যারিজন করব বা শ্রেণীকরণ করব তখন সেটাকে একমুখী শ্রেণীকরণ বলবো। যেমন এখানে জাতীয়তার ভিত্তিতে আমরা শ্রেণীকরণ করছি, একটা মাত্র গুণ, হ্যাঁ, বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, ব্রিটিশ, মার্কিনী। তো এখানে আমার গুণ হচ্ছে জাতীয়তা। আচ্ছা, আর বহুমুখীটা কি, এখানে একাধিক গুণের ভিত্তিতে, যেমন আগে জাস্ট ছিল জাতীয়তা, এখন দেখো ধর্ম আর লিঙ্গ, এই দুইটা তোমার গুণ আমরা ধরছি, ধর্ম আর লিঙ্গ। হ্যাঁ, এই দুইটা গুণের আমরা কম্প্যারিজন বা শ্রেণীকরণ করতেছি, শ্রেণী আকারে প্রকাশ করতেছি। তো এটা হচ্ছে বহুমুখী শ্রেণীকরণ। ওকে, আচ্ছা, তারপরে শ্রেণীকরণের উদ্দেশ্যটা কি? শ্রেণীকরণের উদ্দেশ্য হচ্ছে আমার তথ্যটা অনেক এলোমেলো আকারে থাকে, অগোছালো অবস্থায় থাকে, ওটা যেন আমরা গুছাতে পারি। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য। এই যে এলোমেলোভাবে থাকে, সেটা শ্রেণীকৃত তথ্য সারি না, কাজ করা সহজ এবং সুবিধাজনক। তারপর হচ্ছে তথ্য মানে তুলনা করতে পারি এবং পরিমাপ সহজে আমরা করতে পারবো, এবং সুস্পষ্টভাবে শ্রেণীবদ্ধ করে বলে তথ্যের পুনরাবৃত্তির সম্ভাবনা থাকে না, এটা সুবিধা। আচ্ছা, তারপরে এটা অশ্রেণীকৃত তথ্য সারি সারিণ্যকরণ থেকে সহজ, এবং বিভিন্ন শ্রেণীর প্রাধান্য সম্পর্কে সুস্পষ্টভাবে জানা যায়, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, এবং শ্রেণীকরণকৃত তথ্যাদি অধিক উপযোগী কাঁচামাল বলে পরিগণিত হয়। হ্যাঁ, এটি পরিসংখ্যানবিদকে সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রকাশে সহায়তা করে, এর মাধ্যমে তথ্যের সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্যগুলো প্রস্ফুটিত হয়। তো এগুলো হচ্ছে মূলত গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা তেমন মানে ফোকাস দেওয়ার দরকার নেই, এটা এখনো ইম্পর্টেন্ট কিছু না। যা যা আমি ইম্পর্টেন্ট বলবো ওইগুলোই এক্স্যাক্টলি তোমার সৃজনশীল বলো, এমসিকিউ বলো, বা তোমার ক বা খ বলো, সৃজনশীল ক বা খ বলো, এগুলোর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, শ্রেণীকরণের বৈশিষ্ট্য, তো এটা খ নাম্বারে আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখতে পারো। হ্যাঁ, শ্রেণীকরণের যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়, এটা সুস্পষ্ট, স্থায়ী হয়, সঠিক তথ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করতে হবে, কোনো তথ্য শ্রেণী বহির্ভূত অবস্থায় থাকবে না। হ্যাঁ, শ্রেণীকরণ প্রয়োজনীয় ক্ষেত্রে নমনীয় হতে পারে, শ্রেণীকরণ জটিল তথ্যসমূহকে সহজভাবে প্রকাশ করে, এবং শ্রেণীকরণের সময় তথ্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে, একই তথ্যকে একাধিক শ্রেণীর অন্তর্ভুক্ত করা যাবে না, এবং শ্রেণীকরণ সংগৃহীত তথ্যের প্রতিটি তথ্যই শ্রেণীভুক্ত করা হয়। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, যে নমনীয় হবে, সহজভাবে প্রকাশ করতে পারবে, সঠিক তথ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করতে হবে, কোনো তথ্য শ্রেণী বহির্ভূত অবস্থায় থাকবে না, এগুলো জাস্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে তালিকাবদ্ধকরণ। প্রথমে কি আমরা শ্রেণীকরণ দেখলাম, তারপর এখন হচ্ছে তালিকাবদ্ধকরণ, ট্যাবুলাইজেশন। তো তালিকাবদ্ধকরণ হচ্ছে কি, যে সংগৃহীত তথ্য সমূহকে তথ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো সারি এবং কলামে সহজ ও অর্থপূর্ণভাবে যখন সংক্ষিপ্ত আকারে আমরা প্রকাশ করি, তখন তাকে তালিকাবদ্ধকরণ বা সারণীকরণ বলা হয়। হ্যাঁ, তো তালিকাবদ্ধকরণ বা সারণীকরণে কি থাকবে, তোমার কলাম থাকবে, তারপরে হচ্ছে সারি থাকবে। হ্যাঁ, এবং তথ্যসমূহকে তথ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা হবে, এই তিনটা ক্রাইটেরিয়া। আচ্ছা, তো তালিকাবদ্ধকরণ প্রণালী কি? তালিকাবদ্ধকরণ কতগুলো সারি, কতগুলো কলামের সমন্বয়। হ্যাঁ, আর তালিকার ক্ষেত্রে উপযুক্ত স্থানে উপযুক্ত তথ্য বসিয়ে তালিকাবদ্ধকরণের কাজ সম্পূর্ণ হয়। আচ্ছা, তো মূলত তালিকার বিভিন্ন অংশ সম্পর্কিত সম্যক সঠিক জ্ঞানই তালিকাবদ্ধকরণের জন্য যথেষ্ট। ওকে, তো তালিকার তোমার
কতগুলো অংশ থাকে, উত্তম সারণীর কতগুলো অংশ থাকে, তালিকার নম্বর থাকবে, তালিকার শিরোনাম থাকবে, সারি শিরোনাম থাকবে, কলাম থাকবে, বিষয়বস্তু থাকে, পাদটিকা থাকবে, উৎসটিকা থাকবে। হ্যাঁ, পাদটিকা মানে একদম নিচে যে নোট আকারে দেওয়া হয়, অর্থাৎ নোটে ব্যাখ্যা দেওয়া হয়, ওটা পাদটিকা। আর উৎসটিকা মানে কি, কোথা থেকে তুমি টিকাটা নিছো, ওইটা সোর্সিংটা উল্লেখ করা। এটা এতটাও ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে গেলেই হবে। হ্যাঁ, তো তালিকা বা সারণীর গুরুত্ব প্রয়োজনীয়তা এখানে দেখাইছে যে এটা সংগৃহীত যে তথ্যগুলো আছে ওটাকে সংক্ষিপ্তকরণ করে, আর পারস্পরিক তুলনা, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান সারণীর মাধ্যমে করা আরো ইজি হয় বা সহজ হয়। তথ্যাবলীর ত্রুটি বিচ্যুতি সহজে শনাক্ত করা যায়, আর তালিকা উপস্থাপিত তথ্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। আর দৈনন্দিন জীবনে সারণী গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যারা পরিসংখ্যান সম্পর্কে অজ্ঞ অর্থাৎ বোঝে না, তারাও তালিকার মাধ্যমে উপস্থাপিত তথ্য বুঝতে পারে। আর উচ্চতর পরিসংখ্যান শাস্ত্রে সারণী ব্যবহৃত হয়, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোথায় সারণীর ব্যবহার হয়? হ্যাঁ, উচ্চতর পরিসংখ্যান শাস্ত্রে। আচ্ছা, এখন আমরা হচ্ছে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানবো। এটা তোমার ক নাম্বারে আসতে পারে, গণসংখ্যা কাকে বলে। তো গণসংখ্যা হচ্ছে তথ্য সারিতে চলকের কোনো মানের পুনরাবৃত্তিকেই ওই মানটির গণসংখ্যা বলে। অর্থাৎ কোনো তথ্য সারির চলকের, এখানে দুইটা কিওয়ার্ড মনে রাখতে হবে, চলকের কোনো মানের পুনরাবৃত্তিকে ওই মানটির গণসংখ্যা বলে। হ্যাঁ, যেমন এখানে একটা শ্রেণীর 5 জন ছাত্রের বয়স কত দেওয়া আছে, 24, 25, 24, 26, 25। হ্যাঁ, তো এখানে চলকের বয়সের মান 24, 25, 26-এর পুনরাবৃত্তি যথাক্রমে 2, 2, 1, অর্থাৎ 24 দুইবার আছে, তারপরে 25 দুইবার আছে, 26 একবার আছে। তো এটা পুনরাবৃত্তি কত, 2, 2, 1। হ্যাঁ, তো এই তিনটা মানের গণসংখ্যা কি, 2, 2, 1। আবার তথ্য সারির চলকের মানের ভিত্তিতে কোনো নির্দিষ্ট পরিসীমার অন্তর্ভুক্ত যে কয়টি তথ্য সংখ্যা থাকে তাই হবে পরিসীমার গণসংখ্যা। অর্থাৎ পরিসীমা মানে কি, সর্বোচ্চ সর্বনিম্ন মানের ব্যবধানটা হচ্ছে পরিসীমা। তো পরিসীমার অন্তর্ভুক্ত যে কয়টি তথ্য সংখ্যা থাকে তাই সেটাই পরিসীমার তোমার গণসংখ্যা। যেমন দেখো এক্সাম্পল দিছে যে কোনো প্রতিষ্ঠানের 100 জন যদি কর্মচারী থাকে, 100 জন কর্মচারীর মধ্যে 20 জন কর্মচারীর দৈনিক মজুরি 120 টাকা হতে 140 টাকা, এটা হচ্ছে রেঞ্জ বা পরিসীমা। তাহলে 120 থেকে 140 শ্রেণীর অন্তর্ভুক্ত গণসংখ্যা 20। গণসংখ্যা 20 মানে এই যে 20 জন কর্মচারী, এটা হচ্ছে গণসংখ্যা। হ্যাঁ, 20 জন কর্মচারী। আচ্ছা, গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশনটা কি? আমরা পড়ছি না যে গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশনটা কি, যে আমার যে তথ্যগুলো আছে, সংগৃহীত তথ্যগুলো আছে, এটার চলকের মানের পার্থক্যের ভিত্তিতে সুবিধা মতো আমার কতগুলো শ্রেণীতে আমি ভাগ করব। হ্যাঁ, শ্রেণীতে বা পুনরাবৃত্তিহীনভাবে মানের ক্রম অনুসারে ভাগ করব। তারপরে প্রতিটা ভাগ এবং তার সাথে সংশ্লিষ্ট গণসংখ্যাকে আমি একটা সারণীর মাধ্যমে উপস্থাপন করব। এটাকে গণসংখ্যা নিবেশন বলে। হ্যাঁ, গণসংখ্যা নিবেশন হলো বিস্তৃত তথ্য সারির একটি সারাংশ বা সামারি। অনেকগুলো তথ্য সারি থাকবে, ওটার জাস্ট একটা সামারি হচ্ছে গণসংখ্যা নিবেশন। তাহলে গণসংখ্যা নিবেশন কাকে বলে? গণসংখ্যা নিবেশন হচ্ছে আমার সংগৃহীত তথ্যের চলকের মানের ভিত্তিতে সুবিধা মতো কতগুলো শ্রেণীতে বা মানের ক্রম অনুসারে ভাগ করা হয়। হ্যাঁ, চলকের মানের পার্থক্যের ভিত্তিতে, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, ক্রম অনুসারে ভাগ করা, এটা একটা কিওয়ার্ড। ক্রম অনুসারে ভাগ করব, তারপরে প্রতিটি ভাগ এবং তার সাথে সংশ্লিষ্ট গণসংখ্যাকে একটা সারণীর মাধ্যমে উপস্থাপন করব, ওইটাই আমার গণসংখ্যা নিবেশন সারণী। বোঝা গেছে? তাহলে এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। 1, চলকের মানের পার্থক্যের ভিত্তি থাকবে। 2, ক্রম অনুসারে ভাগ করব, তারপরে ভাগ এবং তার সাথে সংশ্লিষ্ট গণসংখ্যাকে একটা সারণীর মাধ্যমে উপস্থাপন করব। তো এটাই গণসংখ্যা নিবেশন সারণী। ওকে, তো গণসংখ্যা নিবেশনে দুইটা অংশ আছে। প্রথম কলামে চলকের মানের ক্রম অনুসারে ইহাদের বিভিন্ন মান, এবং দ্বিতীয় কলামে মান বা শ্রেণীর অন্তর্ভুক্ত গণসংখ্যা। তাহলে দুইটা জিনিস থাকতেছে, একটা হচ্ছে মান, বিভিন্ন মান, আর একটা হচ্ছে গণসংখ্যা। এই দুইটা জিনিস, হ্যাঁ, দুইটা জিনিস হচ্ছে গণসংখ্যা নিবেশনের অংশ। আচ্ছা, এখানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব প্রয়োজনীয়তা দিচ্ছে, এটা খ নাম্বারের জন্য আসলেও আসতে পারে, না আসলেও আসতে পারে। তো আসতে পারে, হ্যাঁ, জাস্ট একবার দেখে যাও। তো গণসংখ্যা নিবেশন হলে কি হয়? সংক্ষিপ্ত,
সহজবদ্ধ বিজ্ঞানসম্মত উপায়ে উপস্থাপন করে গণসংখ্যা নিবেশন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, কিন্তু গুরুত্ব প্রয়োজনীয়তায় একটা কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, যে সহজবদ্ধ সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা যায়, বুঝতে সহজ হয়, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা কম বেশি করে আছে। তো এটা প্রত্যেক জায়গায় মেরে দিবা। হ্যাঁ, তথ্যকে লেখে উপস্থাপন করার জন্য অবশ্যই তথ্যকে গণসংখ্যা নিবেশনে উপস্থাপন করতে হবে। আচ্ছা, 3 নাম্বার, গণসংখ্যা নিবেশন আকারে যদি আমরা উপস্থাপন করি তাহলে বিভিন্ন পরিসাংখ্যিক পরিমাপ যেমন কেন্দ্রীয় মান, বিস্তার, পরিঘাত, বঙ্কিমতা, সচলতা ইত্যাদি আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা কেন্দ্রীয় পরিমাপ, বিস্তার, পরিঘাত, বঙ্কিমতা, সচলতা এগুলো পড়বো। তো এগুলো আমরা কখন করব? যখন আমার একটা গণসংখ্যা নিবেশন থাকবে, তারপরে না আমি পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করতে পারবো। এই দেখো সহজ হয়, আবার সহজ কথাটা উল্লেখ আছে। বিভিন্ন সম্ভাবনা বিন্যাসকে গণসংখ্যা নিবেশনের মাধ্যমেই উপস্থাপন করা হয়। আচ্ছা, গণসংখ্যা নিবেশনের মাধ্যমে অঙ্কিত গণসংখ্যা রেখার সাহায্যে তথ্যের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আচ্ছা, তথ্যের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় কিসের মাধ্যমে? অঙ্কিত গণসংখ্যা রেখার সাহায্যে। এটা এমসিকিউ এর জন্য দেখে রাখতে পারো। হ্যাঁ, অঙ্কিত গণসংখ্যা রেখার সাহায্যে তথ্যের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। গণসংখ্যা নিবেশনের তথ্যের অন্তর্নিহিত ঝোঁক বা প্রবণতা বুঝতে সাহায্য করে। ওকে, এইটা গেল হচ্ছে তোমার গণসংখ্যা নিবেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এখন গণসংখ্যা নিবেশনের প্রকারভেদে যাব। তো প্রকারভেদ গণসংখ্যা নিবেশন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। এই দুইটা প্রায় আসে। বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য, বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো এটা তোমার কনসেপ্ট বুঝতে হবে। আচ্ছা, তো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা কি? আমার যখন সংগৃহীত তথ্যে কতগুলো বিচ্ছিন্ন সংখ্যা থাকবে, সেটার পুনরাবৃত্তির সংখ্যা, অর্থাৎ কতবার পুনরাবৃত্তি হয়েছে, পুনরাবৃত্তির সংখ্যা ও গণসংখ্যাকে যে গণসংখ্যা নিবেশনে উপস্থাপন করা হয় তাকে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বলে। হ্যাঁ, চলকের মান যদি কম থাকে তাহলে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন প্রস্তুত করা সুবিধাজনক। তো এটা একটা বিচ্ছিন্ন, এটা এমসিকিউ এর জন্য একটা ইম্পর্টেন্ট তথ্য, যে চলকের মান যখন কম থাকবে তখন এটা আমার বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে পারবো। এখানে একটা উদাহরণ দিছে যে 500টা পরিবারের মধ্যে বগুড়া জেলার একটা জরিপ করে তথ্য পাওয়া গেছে যে 250টি পরিবারে কোনো গাড়ি নেই, 125টা পরিবারে একটা করে গাড়ি, 75টি পরিবারে 2টা করে গাড়ি এবং 50টি পরিবারে 3টা করে গাড়ি আছে। হ্যাঁ, তো এখানে দেখো গাড়ির সংখ্যা আর গণসংখ্যা। তো 250টি পরিবারে গাড়ির সংখ্যা 0, 125টি পরিবারে 1, 75টি পরিবারে 2, 50টি পরিবারে 3। এখানে মোটটা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে সংগৃহীত তথ্যের কতগুলো বিচ্ছিন্ন সংখ্যার পুনরাবৃত্তির সংখ্যা, এবং গণসংখ্যাকে যে গণসংখ্যা নিবেশনে উপস্থাপন করা হয় তাকে বিচ্ছিন্ন গণসংখ্যা বলে। ওকে, এই যে এগুলো কিন্তু তোমার বিচ্ছিন্ন সংখ্যা, এই যে 250, 125, 75, 50। তো পুনরাবৃত্তি কয়বার হয়েছে? একবার। 75-এ 2 বার, 50-এ 3 বার। হ্যাঁ, তো এটা একটা বিচ্ছিন্ন সংখ্যা। এটা কি বিচ্ছিন্ন সংখ্যা? 250 বিচ্ছিন্ন সংখ্যা, আলাদা সংখ্যা। 125 আলাদা সংখ্যা। হ্যাঁ, তো এটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা কি? অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা হচ্ছে, আচ্ছা, তো এটা অবিচ্ছিন্নটা পরে দিছে। এখন দেখো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন কিভাবে প্রস্তুত করা হবে সেটা বলা হয়েছে। যে প্রথম ধাপ কি? আমার তথ্যে ক্রমবিন্যাস লাগবে, মানে আমি যে তথ্যটা সংগ্রহ করছি এটা পুনরাবৃত্তি ছাড়া ঊর্ধ্বক্রমে আমি সাজাবো। হ্যাঁ, ঊর্ধ্বক্রম অনুসারে প্রথম কলার উপস্থাপন দিব, দ্বিতীয়ত আমি টালি চিহ্ন দিব, অর্থাৎ আমার কয়টা করে তথ্য আছে সেটা আমি টালি চিহ্ন দিব। তৃতীয় ধাপে গণসংখ্যা কত সেটা আমি উল্লেখ করব। হ্যাঁ, যেমন দেখো এখানে বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে। তো কয়েকটা বিচ্ছিন্ন সংখ্যা দেওয়া আছে, আলাদা আলাদা একটা করে সংখ্যা দেওয়া আছে। তো প্রদত্ত তথ্যের সর্বনিম্ন মান 2, সর্বোচ্চ মান 11। হ্যাঁ, তো সর্বোচ্চ মান আছে, সর্বনিম্ন মান আছে, অর্থাৎ আমরা যে ছোটকালে টালি অঙ্ক করছি না, 2 বার কয়বার আছে এটা গুনছি, 3 কয়বার আছে গুনছি, সেম ভাবে টালি চিহ্ন দিলাম, গণসংখ্যা করলাম। এটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন সারণী। হ্যাঁ, মানে আলাদা আলাদা সংখ্যা দেওয়া আছে। এখন আসি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। তো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন কি? কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে
কতগুলো আমি শ্রেণীতে বিভক্ত করে শ্রেণী ও গণসংখ্যা আকারে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী প্রস্তুত করা হয়। হ্যাঁ, তো অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী প্রস্তুত করতে শ্রেণী, টালি চিহ্ন ও গণসংখ্যা শিরোনামে 3টি কলাম প্রয়োজন হয়। এখানে 3টি কলাম প্রয়োজন হয়। তো এটার ধাপটা কি? প্রথম ধাপে পরিসর নির্ণয় করতে হবে। পরিসরটা কি? সর্বোচ্চ সর্বনিম্ন ব্যবধানের পার্থক্য। হ্যাঁ, তো এই পরিসর কাকে বলে এটা আসতে পারে। কোন তথ্য সারির সর্বোচ্চ সর্বনিম্ন মানের মধ্যবর্তী ব্যবধান হলো পরিসর। আর পরিসর নির্ণয়ের সূত্রটা দেখে রাখতে পারো। পরিসর সমান সমান সর্বোচ্চ মান মানে সর্বনিম্ন মান। এটাও এমসিকিউতে আসতে পারে, এটা ক বা এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় ধাপ শ্রেণীর সংখ্যা নির্ধারণ। তো শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ধারণ করা হয়? এখানে শ্রেণীর সংখ্যা সাধারণত 5টির কম ও 25টির বেশি নেওয়া হয় না। হ্যাঁ, যদি কোনো তথ্য সারির মোট সংখ্যা n এবং কাঙ্ক্ষিত শ্রেণীর সংখ্যা k হয়, তাহলে k এর মান এমনভাবে নির্ধারণ করা হয় যেন গড়ে n ডিভাইডেড বাই k গ্রেটার অর লেস দ্যান তোমার 5 হয়। অর্থাৎ এটা এত কিছু মানে তোমার বোঝা লাগবে না। নর্মালি যদি তোমার তথ্য সংখ্যা অত n সমান সমান ধরো 10, হ্যাঁ, এখানে 5টা দিলে তাহলে শ্রেণীর সংখ্যা হবে 2। ওকে, তো শ্রেণীর সংখ্যা কাঙ্ক্ষিত শ্রেণীর সংখ্যা এখন তুমি কতটা দিতে চাও এটা তোমার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। এখানে যদি তুমি 2 দাও তাহলে এখানে শ্রেণীর সংখ্যা হবে 5। তো এটা তোমার উপর, আপ টু ইউ, এখানে কোনো ফ্যাক্ট না শ্রেণীর সংখ্যা। আচ্ছা, তো এসবের ভিত্তিতেও নির্ধারণ করা হয়। আচ্ছা, তবে এসব ক্ষেত্রে এই পদ্ধতি মেনে চলা হয় না। শ্রেণীর সংখ্যা বিদ্যমান অবস্থা, তথ্য সারি, কাজের ধরন এসবের ভিত্তিতেও নির্ধারণ করা হয়ে থাকে। তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য নিম্নোক্ত সূত্রটি প্রদান করা হচ্ছে এইচ জে স্ট্রাগেস কে ইকুয়াল টু 1 + 3.22 log 10n। এটা দরকার নাই, জাস্ট দেখে রাখো। হ্যাঁ, এত কমপ্লেক্স আসে না, কখনোই আসে না। আচ্ছা, তৃতীয় ধাপ শ্রেণী ব্যাপ্তি নির্ণয়। তো শ্রেণী ব্যাপ্তিটা কি? শ্রেণী ব্যাপ্তি হচ্ছে শ্রেণীর সংখ্যা কে নির্ধারিত যখন হয়ে যাবে, অর্থাৎ কয়টা শ্রেণী আমি দিব এটা যখন নির্ধারণ হয়ে যাবে, তখন পরিসর আর কে দ্বারা ভাগ করে আমরা শ্রেণী ব্যাপ্তি পেয়ে থাকি। হ্যাঁ, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তিটা কত হবে? সাধারণত 5 থেকে 25-এর মধ্যে রাখা হয় বলে প্রাপ্ত পরিসরকে 5 ও 25 দ্বারা ভাগ করে প্রাপ্ত ফলাফলদের মধ্যবর্তী কোনো সুবিধাজনক সংখ্যাকে শ্রেণী ব্যাপ্তি ধরা হয়। এখানে দেখো একটা উদাহরণ দিছে, ধরা যাক পরিসর আর কে 25 এবং 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ফলাফল দ্বারা যথাক্রমে এ ও বি। এখন এ ও বি এর মধ্যে যে কোনো পূর্ণ সংখ্যাকে শ্রেণী ব্যাপ্তি হিসেবে ধরা যায়। এটা এখন কমপ্লেক্স লাগতেছে, যখন ম্যাথে ঢুকে যাব তখন খুব ইজি লাগবে। হ্যাঁ, এখানে এ বি সি মানে বুংচুং আছে, তো এজন্য মাথার উপর দিয়ে যাইতেছে, এটা তোমার দরকার নাই। আমরা একটু পরে ম্যাথে যাব, তখন বুঝবা। অন্তর্ভুক্ত পদ্ধতি। দেখো, শ্রেণীব্যাপ্তির 2 ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, ইনক্লুসিভ মেথড। অন্তর্ভুক্ত পদ্ধতি কি হয়? শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা কেবল ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ অন্তর্ভুক্ত পদ্ধতিতে জাস্ট নিম্ন সীমা কত আর উচ্চ সীমা কত এটা ডিটেক্ট হয়। এক্ষেত্রে কোনো শ্রেণীর নিম্ন সীমা তার পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা থেকে বড় হয়। হ্যাঁ, নিম্ন সীমা অনেক সময় উচ্চ সীমা থেকে বড় হতে পারে। এই যে এখন উদাহরণ আসলে বুঝবা। এতক্ষণ অনেক বলছি, ওটা মাথার উপর দিয়ে গেছে, এখন দেখো কি হয়। আচ্ছা, তো এখানে দেখো নিউমোনিয়া আক্রান্ত 10 জন রোগীর ডাটা দেওয়া আছে। তো এখানে ডাটাকে আমরা নিম্নোক্তভাবে শ্রেণীকরণ করছি। শ্রেণীকরণ করছি কারণ এই যে 1, 10, 11, 5, 4, 8, 15, 20। হ্যাঁ, তো এক্ষেত্রে প্রথম শ্রেণীর নিম্ন সীমা 0, উচ্চ সীমা 4 এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা 5, উচ্চ সীমা 9। হ্যাঁ, এইভাবে আমরা শ্রেণীকরণ করছি। এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। তো অন্তর্ভুক্ত পদ্ধতির নিয়ম কি? যে কোন শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা কেবল ওই শ্রেণীরই অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, এক্ষেত্রে কোন শ্রেণীর নিম্নসীমা তার পূর্ববর্তী শ্রেণীর উচ্চসীমা থেকে বড় হয়। তাহলে দেখো নিম্নসীমা এখানে কত ধরছি, এখানে আমার সর্বনিম্ন ডাটা কোনটা 1 দেখতেছি এবং সর্বোচ্চ ডাটা কোনটা আমার 20 দেখতেছি। তার মানে আমি 5 করে ধরলাম। ধরো তো 5 করে ধরলে আমার 1 থেকে যেহেতু শুরু, তাই 1-এর আগ থেকে আমরা ধরবো 0 থেকে 4 পর্যন্ত। এটা হচ্ছে 5 করে ধরলাম। পরবর্তীটা আবার 5 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, 10 থেকে 14 পর্যন্ত, 15 থেকে 19 পর্যন্ত, 20 থেকে 24, অর্থাৎ 5 করে। এখানে তোমার কত 5 করে আমরা শ্রেণী ব্যাপ্তি ধরতেছি। তো এরপরে আমরা গণসংখ্যা নির্ণয় করে ফেলবো। তো এটা হচ্ছে তোমার অন্তর্ভুক্ত পদ্ধতি। মানে উচ্চ সীমা
আর নিম্ন সীমা আমরা সিলেক্ট করব। হ্যাঁ, ওকে। আর বহির্ভূত পদ্ধতি কি? আচ্ছা, বহির্ভুক্ত পদ্ধতি হচ্ছে তোমার, বহির্ভুক্ত পদ্ধতিতে একটি শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা একই হয়ে থাকে। তো অন্তর্ভুক্ত পদ্ধতিতে উচ্চ সীমা নিম্ন সীমা আলাদা ছিল, 0 থেকে 4 ছিল, পরে আবার 5 থেকে ধরছি। কিন্তু এখানে দেখো আমরা 0 থেকে 5 ধরছি, আবার 5 থেকে আবার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা ধরছি। হ্যাঁ, মানে এটার উচ্চ সীমা নিম্ন সীমা সমান, একই। তো এটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। আচ্ছা, এখন আমরা সামারি যদি করি, বহির্ভুক্ত পদ্ধতিতে নিম্ন সীমা উচ্চ সীমা একই থাকবে, কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতিতে দুইটা আলাদা থাকবে। দ্যাটস ইট, এটা হচ্ছে সামারি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে তৃতীয় ধাপ পড়ছি। চতুর্থ ধাপে কি করতে হবে? শ্রেণী সীমা নির্ণয় করতে হবে। তো শ্রেণী সীমা কি? সর্বোচ্চ সর্বনিম্ন দুটি মান দ্বারা সীমা নির্ধারণ করা হয়। এটাই হচ্ছে তোমার শ্রেণী সীমা বা ক্লাস লিমিট। হ্যাঁ, কোন শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মান। আচ্ছা, পঞ্চম ধাপে টালি দিয়ে আমার যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা টালি চিহ্ন দিয়ে ওইটা নির্ণয় করতে হবে কত সংখ্যা আছে, তারপর গণসংখ্যা। টালি চিহ্ন গণনা করে তারপর আমরা শ্রেণী গণসংখ্যা হিসেবে পরবর্তীতে নিজের শ্রেণীর বিপরীতে লিখবো। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে একটা বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নির্বাচন তৈরি করা দেখি, আর অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নির্বাচন করা দেখি, তাহলে বুঝবো। বহির্ভুক্ত পদ্ধতিতে কি হয়েছে তোমার, এখানে দেখো 30 থেকে 40, 40 থেকে 50, দেখো উচ্চ সীমা আর নিম্ন সীমা সেম। কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতি দেখো এখানে 30 থেকে 39 ধরছি, কিন্তু আবার পরবর্তীতে 40 থেকে ধরছি, অর্থাৎ এক বেশি করে নিছি। তো এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। দুইটা পদ্ধতি কিন্তু গণসংখ্যা সমান, n = 30 আসতেছে। হ্যাঁ, তো এটা তোমার উপর। যদি বলে বহির্ভুক্ত পদ্ধতি তাহলে দুইটা সেম রাখবা, অন্তর্ভুক্ত পদ্ধতি বললে এক কমায় বাড়ায় নিবা। হ্যাঁ, উচ্চ সীমা আর নিম্ন সীমা, ডিফারেন্সটা এই জায়গায় শ্রেণী ব্যাপ্তিতে। আচ্ছা, তারপর হচ্ছে গণসংখ্যা নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় ধারণা। এখন হচ্ছে প্রকৃত শ্রেণীসীমা দেখব, মানে প্রকৃত শ্রেণীসীমা আমরা কিভাবে বের করব। তো এখানে বলছে যে সাধারণত বিচ্ছিন্ন চলকের গণসংখ্যা নিবেশন অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীকরণ করে তৈরি করা হয়। আচ্ছা, কোনটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীকরণ করা হয়? বিচ্ছিন্ন চলকের গণসংখ্যা নিবেশন। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, বাস্তবে অবিচ্ছিন্ন চলকের তথ্যকেও অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীকরণ করে গণসংখ্যা নিবেশন তৈরি করা হয়। আচ্ছা, তাহলে বিচ্ছিন্ন চলকের গণসংখ্যা নিবেশন নরমালি অন্তর্ভুক্ত শ্রেণীতে তৈরি করা হয়, আর বাস্তবে অবিচ্ছিন্ন চলকের তথ্যকেও আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে নিবেশন তৈরি করে থাকি। এক্ষেত্রে শ্রেণীগুলো পৃথক পৃথক বা পরস্পর বর্জনশীল থাকবে। হ্যাঁ, আচ্ছা, বর্জনশীল যেহেতু থাকে তাই কোন শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা আমার সমান হবে না। যেহেতু পরস্পর বর্জনশীল থাকে, তো উচ্চ সীমা নিম্ন সীমা সমান হবে না। হ্যাঁ, সমান হবে না। কেন সমান হবে না? কারণ এটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমি নির্ণয় করতেছি। আচ্ছা, তো এগুলা এত রিডিং পরে লাভ নাই। এখন দেখো প্রকৃত নিম্ন সীমা আমি কিভাবে নির্ণয় করব। প্রকৃত নিম্ন সীমা হচ্ছে উক্ত শ্রেণীর নিম্ন সীমা মাইনাস হাফ ডি। ডি কি? কোন শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার পার্থক্যটা হচ্ছে ডি। হ্যাঁ, এবং প্রকৃত উচ্চ সীমা সমান সমান উক্ত শ্রেণীর উচ্চ সীমা প্লাস হাফ ডি, হয় মাইনাস হাফ ডি হবে বা প্লাস হাফ ডি, অর্থাৎ ডি ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে তোমার সূত্র। হ্যাঁ, আচ্ছা, তো দেখো শ্রেণীসীমা কি আছে? 10 থেকে 19 আছে, তারপর হচ্ছে 20 থেকে 29 আছে, যেহেতু এটা অন্তর্ভুক্ত পদ্ধতি। তো এটা আমি প্রকৃত শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করব? এটা থেকে হাফ কমায় দিব, এটা থেকে হাফ বাড়ায় দিব। তো 9.5 থেকে 19.5, তারপর 19.5 থেকে 29.5, অর্থাৎ অন্তর্ভুক্ত পদ্ধতিটাকে আমরা প্রকৃত শ্রেণীসীমায় বহির্ভুক্ত পদ্ধতি করতেছি, অর্থাৎ সমান মিলাই নিচ্ছি। হ্যাঁ, তো এটা যেহেতু তোমার সমান না অন্তর্ভুক্ত পদ্ধতিতে, তাই আমি সমান করে নিচ্ছি। হাফ কমালাম, হাফ বাড়ালাম, হাফ কমালাম, হাফ বাড়ালাম। এটা তোমার সূত্র মনে রাখা লাগবে না, নর্মালি সিস্টেম এটাই। তুমি হাফ কমায় দিবা এখান থেকে, আর হাফ বাড়ায় দিবা। তাহলে দেখো প্রত্যেকটা উচ্চ সীমা পরবর্তী নিম্ন সীমা সমান হচ্ছে, উচ্চ সীমা পরবর্তী নিম্ন সীমা সমান হচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করার উপায়। আচ্ছা, এখন আসি অসম শ্রেণীব্যাপ্তি কাকে বলে। অসম শ্রেণীব্যাপ্তি হচ্ছে
তোমার উপস্থাপনের ক্ষেত্রে যদি শ্রেণীব্যাপ্তি যদি সমান না হয় তখন তাকে অসম শ্রেণীব্যাপ্তি বলে। 15 থেকে 20, 20 থেকে 40, হ্যাঁ এখানে 15 থেকে 20-এর শ্রেণীব্যাপ্তি আছে 5, এখানে 20 থেকে 40-এর 20, হ্যাঁ 40 থেকে 160, এটা কি শ্রেণীব্যাপ্তি সমান হচ্ছে? সমান না, এটা হচ্ছে অসম। ইজি। আর খোলা প্রান্ত শ্রেণীব্যাপ্তি কি? একটা প্রান্ত খোলা থাকবে, হ্যাঁ কোন শ্রেণীর উচ্চ সীমা বা নিম্ন সীমার কোন একটি উভয়ভাবে সুস্পষ্টভাবে মানে নির্দেশিত না থাকে, সুস্পষ্টভাবে নির্দেশিত না থাকে, তখন তাকে খোলা শ্রেণীসীমা বলে। আমি বললাম 20 থেকে এত, উল্লেখ করলাম না কত, 100 হতে পারে, 1000 হতে পারে, 1 কোটি হতে পারে, হ্যাঁ তো এটা হচ্ছে খোলা প্রান্ত শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ ওপেন এন্ড তোমার ইন্টারভাল। ওকে, এই যে দেখো 100-এর কম, কত কম উল্লেখ নাই, 250-এর বেশি, কত বেশি উল্লেখ নাই। তো এগুলো হচ্ছে খোলা প্রান্ত শ্রেণীব্যাপ্তির উদাহরণ। আচ্ছা আচ্ছা, এখন যেটা দেখবো শ্রেণী মধ্যবিন্দু, এটা ইম্পর্টেন্ট আছে, এটা স্টার্ট দিলাম। শ্রেণী মধ্যবিন্দুর সূত্রটা মনে রাখবো, ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তো শ্রেণী মধ্যবিন্দু কত? 10 আর 20-এর 15, তো 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2, 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2, হ্যাঁ তো নর্মালি মনে রাখবা যে প্রথম দুইটা যখন তুমি সিলেক্ট করে ফেলবা, 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2 25, তো 15 আর 25-এর পার্থক্য কত? 10, তো পরের গুলা জাস্ট 10 যোগ করে দিবা, হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে বের করার দরকার নেই। ফার্স্ট দুইটা বের করলে বুঝতে পারবা যে এটা শ্রেণী ব্যক্তিগত ব্যবধান কত, শ্রেণী ব্যবধান কত। তো যেহেতু ব্যবধান 10, জাস্ট 10 যোগ করে দিবা প্রত্যেকটায়, তোমার শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করা হয়ে যাবে। হ্যাঁ, শ্রেণী ঊর্ধ্বসীমা বা নিম্নসীমার যোগফল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। আচ্ছা, আপেক্ষিক গণসংখ্যার সূত্র কি? একটি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা। তো আপেক্ষিক গণসংখ্যাকে শতকরা আমরা প্রকাশ করতে পাই, তাই ইহাকে শতকরা গণসংখ্যা বলে। তাই আপেক্ষিক গণসংখ্যার আরেক নাম কি? শতকরা গণসংখ্যা। তো এটা এমসিকিউ এর জন্য দেখে রাখতে পারো। আপেক্ষিক গণসংখ্যার আরেক নাম হচ্ছে শতকরা গণসংখ্যা। আচ্ছা, এই যে আপেক্ষিক গণসংখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা কত? তোমার 4, আর মোট গণসংখ্যা কত? তোমার 44। এই যে n = 44, মেইনলি 4/44, 10/44, 20/44, 8/44, 2/44, এটা হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা। বোঝা গেছে? সূত্রগুলো একটা আলাদা জায়গায় নোট করে ফেলো, যেগুলো বলতেছি: শ্রেণী মধ্যবিন্দু, পরিসর, মধ্যমা, হ্যাঁ আপেক্ষিক গণসংখ্যা, এই সূত্রগুলো দেখাইছি না, জাস্ট আলাদা করে নোট করে ফেলো। শতকরা গণসংখ্যা, কোন নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা, সেম জিনিস, 4/50 ইন্টু 100, জাস্ট শতকরা জাস্ট 100 দিয়ে গুণ হবে, আপেক্ষিক গণসংখ্যার মতোই। হ্যাঁ, আপেক্ষিক গণসংখ্যা 100 দিয়ে গুণ হতো না, এটা গুণ হবে। দেখো এখানে গুণ হতো না, ডিরেক্ট ভাগ দিছে 44 দিয়ে, আর এখানে ভাগ দিছে ঠিকই 50 দিয়ে, জাস্ট 100 দিয়ে গুণ হয়েছে, যেহেতু এটা শতকরা। মনে রাখাই যে একটার সাথে আরেকটা রিলেট করে পড়বা, তাহলে মনে থাকবে। আচ্ছা, গণসংখ্যার ঘনত্ব, ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? ঘনত্ব হচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা প্লাস ডিভাইডেড বাই নির্দিষ্ট শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য, হ্যাঁ শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী ব্যবধান। তো এখানে গণসংখ্যা কত? 4, 15, এখানে দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে। শ্রেণী ব্যবধান 10 আর 12-র ব্যবধান, 17 আর 12-র ব্যবধান। তো এটার হচ্ছে গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান, গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার গণসংখ্যার ঘনত্বের সূত্র, গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। দৈর্ঘ্য মৈর্ঘ্য মনে থাকবে না, শ্রেণী ব্যবধান মনে থাকবে, শ্রেণী ব্যবধান। হ্যাঁ, তো এগুলো শর্ট ম্যাথ আসবে, এগুলো একদম তোমার শর্ট ম্যাথ, এটা তুমি এমসিকিউ এর জন্য আসতে পারে। এগুলা তোমার এখন আমরা সৃজনশীলে ঢুকি নাই, সৃজনশীলে ঢুকবো কিছুক্ষণ পর। এই চ্যাপ্টারে সৃজনশীলে আসার মতো যদি কোনো কোয়েশ্চেন থাকে, এটা হচ্ছে শাখা ও পত্রকের ম্যাথ। শাখা ও পত্রকের ম্যাথ তোমার মাস্ট একটা থাকবে চ্যাপ্টার 2 থেকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা বা বর্ধিষ্ণু গণসংখ্যা দেখবো। হ্যাঁ, এই টাইপের ম্যাথ কিছু থাকে, তো ক্রমযোজিত গণসংখ্যাটা জানার দরকার। তো ক্রমযোজিত গণসংখ্যাটা কিচ্ছু না, জাস্ট গণসংখ্যা দিলে এটার সাথে এটা যোগ হবে, 7 আর 8 15, 15 আর 10 25, হ্যাঁ আর যোগ হবে, 25 আর 4 কত? 29, 29 আর 3 কত? 32, আর জাস্ট যোগ হবে, আর কিচ্ছু না। এটাই তোমার ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা। আর নিম্নমুখী কি? উল্টাটা, তোমার 25-এর সাথে তোমার 7 যোগ হবে 32, 17 আর 8 যোগ হবে 25, হ্যাঁ 7 আর 10 যোগ হবে
তারপর হচ্ছে 3 আর 4 যোগ হবে, সেম মানে নিচের দিকে আসবে আর কি। এটা হচ্ছে তোমার কি, তোমার নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী 7 থেকে 32 গেছে, আর এটা 32 থেকে 3 আসছে, অর্থাৎ উল্টা, রিভার্স। নিম্নমুখী হচ্ছে রিভার্স, হ্যাঁ। 25-এর সাথে 7 যোগ হয়েছে এখানে। ওকে, ঠিক আছে। তো এই গেল ক্রমযোজিত গণসংখ্যা, নর্মালি ঊর্ধ্বমুখী এটা থাকে, এটা মাথায় রাখবা। আর ক্রমযোজিত গণসংখ্যার আরেক নাম কি তোমার, বর্ধিষ্ণু গণসংখ্যা। ওকে, তো এখানে এখন আমরা ডিরেক্ট উদাহরণে যাব। উদাহরণে তোমার দেখো এক ম্যাথ আছে, অনেকগুলা তোমার সংখ্যা আছে। এটা তোমার যেহেতু একক সংখ্যা দেওয়া আছে, বুঝতেছি এটা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন, হ্যাঁ, অবিচ্ছিন্ন গণসংখ্যা। তো এখানে কি বলছে যে মধ্যবিন্দু আপেক্ষিক গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যার ঘনত্ব, শতকরা গণসংখ্যা। এতক্ষণ যে সূত্রগুলো পড়লাম জাস্ট অ্যাপ্লাই করব। ওকে, দেখো পরিসর নির্ণয় সূত্র কি, সর্বোচ্চ মানের সর্বনিম্ন। তো এখানে সর্বোচ্চ মান 184.7, সর্বনিম্ন মান এত, দুটা বিয়োগ করলে পরিসর পাইতেছি। শ্রেণী ব্যবধান কিভাবে বের করব, পরিসর ডিভাইডেড বাই 25, যেহেতু শ্রেণীর সংখ্যা 5 থেকে 25-এর মধ্যে হতে হবে, হ্যাঁ। তো শ্রেণী ব্যবধান হবে 3.32 বা 4, এবং পরিসর ডিভাইডেড বাই 5 16.16 এর মধ্যবর্তী কোনো সুবিধাজনক সংখ্যা। শ্রেণী ব্যবধান 10, এটা তোমার মতো ইচ্ছা মতো ধরতে পারবা, 10 ধরতে পারবা, 5 ধরতে পারবা, তুমি যে কটা শ্রেণী সংখ্যা দিতে চাও আর কি। আচ্ছা, এখন আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করে ফেলবো। বহির্ভুক্ত পদ্ধতিতে তো এখানে দেখো বহির্ভুক্ত পদ্ধতির নিয়মটা কি, আমার উচ্চ সীমা নিম্ন সীমা সেম হবে, সেম, হ্যাঁ। তো এটা সেম হচ্ছে, নির্ণয় করে ফেললাম, টালি চিহ্ন দিলাম কোনটা কত আছে। গণসংখ্যা তো তোমার দেওয়াই, মানে টালি চিহ্ন দেখে আমরা বসাইছি। তো শ্রেণীর মধ্যবিন্দু কত, এটা যোগ করে ডিভাইডেড বাই 2 দিলে যেটা থাকতেছে ওইটাই শ্রেণীর মধ্যবিন্দু। আপেক্ষিক গণসংখ্যার সূত্র আমরা দেখছি, আপেক্ষিক গণসংখ্যা হচ্ছে তোমার গণসংখ্যা, এই যে এই শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা, এটা হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা, 3 ডিভাইডেড বাই 50। এভাবে তুমি আপেক্ষিক গণসংখ্যা বের করবে। আর ক্রমযোজিত গণসংখ্যা তো বলেই দিছি, 3, এখানে 3 থাকবে, 6 আর 3 9, হ্যাঁ, 9 আর 5 কত 14। এভাবে তোমার প্রত্যেকটা ক্রমযোজিত গণসংখ্যা যোগ হয়েছে। গণসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হয়, গণসংখ্যার ঘনত্বের সূত্র আমরা দেখছি, ও গণসংখ্যার ঘনত্বের সূত্র দিয়ে আমরা করে ফেলবো, হ্যাঁ। আর শতকরা গণসংখ্যা আপেক্ষিক গণসংখ্যার মতোই, জাস্ট 100 দিয়ে গুণ হবে। এটা হচ্ছে শতকরা গণসংখ্যা নির্ণয়ের সূত্র, হ্যাঁ। তো এখানে দেখো 0.06 আছে, এখানে 6, 0.12 অর্থাৎ জাস্ট পয়েন্টটা উঠাই দিবা, যা থাকবে সেটা শতকরা গণসংখ্যা, ফটাফট হয়ে যাবে। ওকে, তো এই গেল ছক। আচ্ছা, উদাহরণ তো গেল। তো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গুণবাচক তথ্যকে চিত্রের মাধ্যমে উপস্থাপনের ব্যাখ্যা প্রদান। কিভাবে আমি গুণবাচক তথ্যকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তো চিত্রের মধ্যে তোমার চিত্রভিত্তিক উপস্থাপনের মধ্যে শিরোনাম থাকতে হবে, আকার থাকতে হবে, চিত্রের মধ্যে তোমার রৈখিক চিত্র থাকতে পারে, সরলদণ্ড চিত্র থাকতে পারে, পায়ের চিত্র থাকতে পারে, হ্যাঁ। তো বিভিন্ন রকমের আমরা গণসংখ্যা সারণী দেখি বা বিভিন্ন রকমের চিত্র দেখি, গ্রাফ আঁকাই না, গ্রাফই মূলত তোমার চিত্র, হ্যাঁ। তারপরে মূল ও মাপনী তোমার সংজ্ঞা জানতে হবে। ওকে, তো মাপনীটা কি, মাপনীর জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে মাপনী নির্বাচন এমন হতে হবে যেন সহজেই চিত্রের সাথে খাপ খেয়ে যাবে, হ্যাঁ। কোনো ক্ষেত্রে যদি 2 বা ততোধিক চিত্রের তুলনা করার প্রয়োজন হয়, তখন তাদের সবগুলোতে একই মাপনীর মাধ্যমে আমরা ইউজ করব। মাপনী হিসেবে সাধারণত 2 4 6 5 10 15 এত ইত্যাদি ক্রম ব্যবহার করা, হ্যাঁ। আচ্ছা, সূচক, চিত্রের একাধারে বা কোণায় ব্যবহৃত সূচকের বর্ণনা দিতে হবে। আমি যে সূচক ইউজ করব সেটার আমি বর্ণনা দেব। সূচকে তোমার প্রতীক, রেখা ইত্যাদি ব্যবহার করা হয়। সহজবোধ্য, আকর্ষণীয় থাকতে হবে। বিভিন্ন ধরনের চিত্রের মধ্যে কি কি আছে, চিত্র পদ্ধতি দুইটা উল্লেখযোগ্য চিত্র পদ্ধতি হচ্ছে সরল বা দণ্ডচিত্র। এখানে একটি মাত্র চলকের বিভিন্ন মান উপস্থাপন করা হয়, তাই এটাকে সরল দণ্ডচিত্র বলা হয়। আর সরল দণ্ডচিত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আনুভূমিকভাবে উপস্থাপন করতে পারি, আর একটা হচ্ছে উলম্ব বা ভার্টিক্যাল ভাবে উপস্থাপন করতে পারি। তো এখানে উদাহরণ দেওয়া আছে, এখানে সাল দেওয়া আছে, বিক্রি পরিমাণ দেওয়া আছে, এখানে বলছে ওই কারখানায় বিক্রিত জুতার পরিমাণ উপস্থাপন করো।
তো এই যে চিত্রটা দেখতেছো এটা হচ্ছে সরল বা দণ্ডচিত্র। হ্যাঁ, তো এখানে তোমার এটা হচ্ছে তোমার হরাইজন্টাল ভাবে আর এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে। হ্যাঁ, হরাইজন্টালের তোমার বাংলা হচ্ছে আনুভূমিক আর এটা হচ্ছে উলম্ব। আচ্ছা, তো এই পাশে বিক্রির টাকা দেওয়া আছে আর এখানে বছর দেওয়া আছে। তো কত বছরে কত বিক্রি হয়েছে এটা হচ্ছে দেখানো হয়েছে। এটা হচ্ছে সরল দণ্ডচিত্র। আর যৌগিক দণ্ডচিত্র মানে তোমার দুইটা ডাটা থাকবে, জন্ম হার দেওয়া আছে, মৃত্যু হার দেওয়া আছে। সরল দণ্ডচিত্রে একটাই তোমার দণ্ডচিত্র ছিল আর এটা পাশাপাশি দুইটা ডাটা দেওয়া থাকবে। এই যে দেখো দুইটা আছে পরপর। হ্যাঁ, দুইটা আছে, মিশরে কতটুক। তো এইটা হচ্ছে এই দণ্ডচিত্রটা হচ্ছে জন্মহার নির্দেশ করতেছে আর এটা মৃত্যুহার নির্দেশ করতেছে। তো এখানে দুইটা ডাটা তোমার তুলনা দেওয়া হয়েছে, হচ্ছে যৌগিক দণ্ডচিত্র। কৌণিক বা পাই চিত্রটা কি? কোন বৃত্তের ক্ষেত্রফল উহার ব্যাসার্ধের সমানুপাতিক। হ্যাঁ, কোন বৃত্তের যে ক্ষেত্রফল উহার ব্যাসার্ধের সমানুপাতিক, এটা এমসিকিউ এর জন্য দেখবা। পরিসংখ্যানিক তথ্যের উপাত্ত উপাদানগুলো আমি বিভক্ত করব, উক্ত উপাদানগুলোর তথ্যকে একটি বৃত্তের কোন সমানুপাতিক হারে উপস্থাপন করাকে পাইচিত্র বলে। তো পাইচিত্র নরমালি আমরা বুঝতেছি পাইচিত্রের নির্ধারিত কোণের পরিমাণ কি, থিটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এন ইন্টু 360 ডিগ্রি। হ্যাঁ, তো এটা হচ্ছে পাইচিত্রের সূত্র। আচ্ছা, তো পাইচিত্র কাকে বলে? পাইচিত্রে হচ্ছে কোনো তথ্য সারির বিভিন্ন উপাদানের আনুপাতিক হারে একটি বৃত্তকে যখন কয়েকটি অংশে বিভক্ত করে তথ্যকে আমি উপস্থাপন করার জন্য এই চিত্র ব্যবহার করা হয়, তাকে আমরা পাইচিত্র বলি। অর্থাৎ বৃত্তের সাহায্যে আমরা যে চিত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে পাইচিত্র, সোজা বাংলা। এত কমপ্লেক্স করার দরকার নেই। এখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আছে, খরচ দেওয়া আছে। তো এটাকে আমার ফার্স্টে তোমার সূত্রে কনভার্ট করতে হবে। সূত্রটা কি আমরা জানি, থিটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এন ইন্টু 360 ডিগ্রি। হ্যাঁ, এফটা হচ্ছে এখানে খরচ, এনটা হচ্ছে টোটাল খরচ। হ্যাঁ, তো এখানে আমরা খরচ ডিভাইডেড বাই টোটাল খরচ দিয়ে জাস্ট 360 দিয়ে ডিগ্রি দিয়ে গুণ করবো। তো কোনটা কোন ডিগ্রি আমরা পেয়ে যাব। তো বৃত্ত তো 360 ডিগ্রি, তো 108 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি একটু বেশি, ওইভাবে ভাগ করে ফেলবো। হ্যাঁ, 108 আর 72, তো এখানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি ধরো, এই যে 180 ডিগ্রি, তো 108 আর 72 এতটুকু। তো 108 হচ্ছে তোমার খাদ্য, এটা ধরো খাদ্য, আর এটা ধরো তোমার বস্ত্র, এরকম বস্ত্র। তো 180 ডিগ্রি আমার হয়ে গেল। আর বাকি 180 ডিগ্রির মধ্যে ধরো 90 ডিগ্রি হচ্ছে কি তোমার অন্যান্য, এটা ধরো অন্যান্য। আর বাকি 90 ডিগ্রির মধ্যে 54 ডিগ্রি হচ্ছে তোমার বাসস্থান আর 36 ডিগ্রি হচ্ছে চিকিৎসা। এই যে 54 হচ্ছে, এই যে হয়ে গেছে আমার। এইভাবে তুমি ভাগ করে ফেলবা, পাইচিত্র এঁকে ফেলবা। তো চলো দেখি আমরা অ্যান্সার সলিউশন। এই যে দেখো পাইচিত্র আঁকছে। তো এটা হচ্ছে খাদ্য, খাদ্য সব থেকে বেশি, তারপর হচ্ছে বস্ত্র, তারপর হচ্ছে বাসস্থান, এটা এতটুক বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য। এটাই হচ্ছে তোমার পাইচিত্র। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমার সংখ্যাবাচক তথ্যকে লেখচিত্র সাহায্যে উপস্থাপন বা ব্যাখ্যা প্রদান। তো এখন আমরা যে পার্টটুকুতে আছি এটা স্টিল থিওরি পার্টে আছি, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট পার্ট পড়তেছি। কিছুক্ষণ পর আমরা ম্যাথে চলে যাব। হ্যাঁ, তো তোমাদের যাদের ডিরেক্ট ম্যাথ করার প্রয়োজন হয় টেনে একদম ম্যাথের পার্টটুকু দেখবা। আর এটা মানে এতক্ষণ যা পড়লাম এগুলা কিন্তু সব সৃজনশীল ক, খ এবং এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর তোমাদের জাস্ট কনসেপ্টটা দিলাম বোঝার জন্য, যাদের একদম বেস নাই, বেসিক নাই। তো লেখভিত্তিক বা লৈখিক উপস্থাপন কাকে বলে? যে লেখচিত্রের মাধ্যমে গণসংখ্যা নিবেশনকে যখন আমি উপস্থাপন করব তখন আমরা লেখভিত্তিক উপস্থাপন বলি। হ্যাঁ, তো লৈখিক উপস্থাপনের সুবিধা অসুবিধা দেওয়া আছে। তো অসুবিধার মধ্যে কি কি সীমাবদ্ধতা কি আছে, যে তথ্যের সম্পূর্ণ সঠিকতা রক্ষা করা সম্ভব হয় না, সঠিক মান পাওয়া যায় না, সহজভাবে উপস্থাপন করা যায় না, এবং সব ধরনের তথ্য উপস্থাপন করা যায় না, এবং লৈখিক উপস্থাপনের মাধ্যমে তথ্য উপস্থাপন দক্ষতা, বুদ্ধিমত্তা সম্পর্কিত বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় এবং যথেষ্ট সময় ও সাবধানতার প্রয়োজন হয়। তো এটা হচ্ছে কি তোমার লৈখিক উপস্থাপনের অসুবিধা। ওকে, আচ্ছা, তারপরে লৈখিক উপস্থাপনের বৈশিষ্ট্য বলছে এটা শিরোনাম থাকবে, স্বাধীন ও অধীন চলক থাকবে, মাপনী থাকবে, সূচক থাকবে।
তো মাপনী ওয়াই অক্ষ বরাবর 0 থেকে শুরু হয়, কিন্তু এক্স অক্ষ বরাবর তা 0 থেকে শুরু নাও হতে পারে। এটা এমসিকিউ এর জন্য দেখে রাখবা। তারপরে স্বাধীন ও অধীন চলক, গ্রাফ কাগজে এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক থাকবে, এমসিকিউ এর জন্য দেখবা ওয়াই অক্ষ বরাবর অধীন চলক থাকবে, এমসিকিউ এর জন্য দেখবা। হ্যাঁ, ওকে। লেখ অঙ্কনের পদ্ধতি বলা আছে যে তুমি কিভাবে লেখ অঙ্কন করবা। তো এখানে মূলত যে জিনিসটা বলা আছে যে এখানে এইভাবে লেখটা থাকবে। তো তোমার এটা হচ্ছে 0 0 বিন্দু, মাঝে যে বিন্দুটা সেটা হচ্ছে 0 0 বিন্দু বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে 4টা ভাগ থাকে লেখচিত্রের, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। তো প্রথম ভাগে তোমার এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ মানগুলো থাকবে, এখানে পজিটিভ পজিটিভ মানগুলো থাকবে, এটা নেগেটিভ পজিটিভ, এটা পজিটিভ নেগেটিভ। তো এটা আমরা দেখব। তো এখানে মূলত ওইটারই ব্যাখ্যা দিছে যে কোনখানে উলম্ব ভাবে আনুভূমিক রেখা অঙ্কন করা হয়, হ্যাঁ, কোনটাকে ভুজ বলা হয়, 4 ভাগের কোন কোন ভাগে কি কি থাকে, কি কি মান থাকে, ধনাত্মক না ঋণাত্মক, এটা মূলত ব্যাখ্যা করছে। এই যে দেখো, মানে চিত্রটাকে ওখানে তোমার থিওরি আকারে লিখছে। তুমি এখান থেকে দেখো যে প্রথম চতুর্থ ভাগে প্লাস প্লাস থাকে, পরের চতুর্থ ভাগে মাইনাস মাইনাস থাকে, মাইনাস প্লাস পজিটিভ নেগেটিভ। তো তো এটা হচ্ছে তোমার মানে আমরা যখন একটা গ্রাফ আঁকি, ওই গ্রাফ কাগজের বেসিক জিনিস। হ্যাঁ, তো গণসংখ্যা নিবেশনকে নিম্নলিখিত লেখগুলির মাধ্যমে উপস্থাপন করা হয়। একটা হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, আর গণসংখ্যা রেখা, অজীব রেখা বা ক্রমযোজিত গণসংখ্যা রেখা। অজীব রেখার আরেক নাম কি? ক্রমযোজিত গণসংখ্যা রেখা। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আচ্ছা, আয়তলেখ কাকে বলে? প্রতিটি শ্রেণীর গণসংখ্যাকে যে লেখের মাধ্যমে একটি উলম্ব আয়তক্ষেত্র দ্বারা প্রদর্শন করা হয় তখন তাকে আয়তলেখ বলে। ওকে, তো আয়তলেখ দেখে নি। এই যে আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করো, এখানে আয়তলেখ মূলত কি করছে? এই যে দেখো, উলম্ব ভাবে তোমার প্রকাশ করছে, মানে ভার্টিক্যাল। হ্যাঁ, এই পাশে প্রাপ্ত নম্বর, এই পাশে ছাত্রছাত্রীর সংখ্যা। এই যে দেখো, গ্রাফ কাগজে এইভাবে তোমার আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করছি। হ্যাঁ, তো আচ্ছা, তো অসম শ্রেণী ব্যবধান বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আয়তলেখ অঙ্কন প্রণালী। তো যেটা শ্রেণী ব্যবধান অসম, এখানে তো শ্রেণী ব্যবধান সমান ছিল। হ্যাঁ, শ্রেণী ব্যবধান কত? সমান ছিল, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। কিন্তু অসম শ্রেণী ব্যবধান বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমি কি করব? তখন আমার গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হবে। গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হবে। গণসংখ্যার ঘনত্ব সমান গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। হ্যাঁ, তো এখন চলো আমরা ডিরেক্ট উদাহরণে যাই। এই যে অসম শ্রেণীব্যাপ্তি, 5 থেকে 10, 10 থেকে 20, 25 থেকে 25, হ্যাঁ, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40। তো যথাযথ সময়ে নিম্ন আয়তলেখের মাধ্যমে গণসংখ্যা নিবেশনটি উপস্থাপন করো। তো এখানে দেখো, প্রদত্ত গণসংখ্যা নিবেশন একটি অসম শ্রেণীব্যাপ্তি, অসম শ্রেণীব্যাপ্তি বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশনের কারণে আয়তলেখ গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করা হয়েছে। অসম কিভাবে? এখানে 5 থেকে 10 শ্রেণীব্যাপ্তি কত? 5। 10 থেকে 20 শ্রেণীব্যাপ্তি কত? 10। তো এটা সমান না, শ্রেণীব্যাপ্তিটা সমান না। এখানে গণসংখ্যার ঘনত্ব আমি নির্ণয় করছি। গণসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্র কি? গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। হ্যাঁ, তো গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান দিয়ে আমরা গণসংখ্যার ঘনত্ব বের করছি। তারপর হচ্ছে আমরা আয়তলেখ আঁকছি। তো আয়তলেখতে আমরা কি করছি দেখো, এখানে গণসংখ্যার ঘনত্ব দিয়েছি। তখন আমি ডিরেক্ট গণসংখ্যা দিলে আমি আয়তলেখটা আঁকতে পারতাম না। হ্যাঁ, তো এই দেখো, এটা হচ্ছে অসম শ্রেণীব্যাপ্তির জন্য এইভাবে আমরা করতে হবে। তারপর আছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ ইয়ে করতে হবে, ডিরেক্ট আমরা উদাহরণে যাই। গণসংখ্যা বহুভুজের জন্য আমার শ্রেণীর মধ্যবিন্দু লাগবে। হ্যাঁ, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি? মানে শ্রেণীর নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইডেড বাই 2। ওকে, তো প্রথম দুইটা আমরা শ্রেণীর মধ্যবিন্দু দেখবো, 45, 48, ব্যবধান কত? 3। তো 3 জাস্ট যোগ করে দিব, 48 আর 3 51, 51 3 54, 54 3 57, এইভাবে। হ্যাঁ, তো এইভাবে দ্রুত হবে। আচ্ছা, গণসংখ্যা বহুভুজের জন্য নিচে এক্স অক্ষ বরাবর আমার শ্রেণী মধ্যবিন্দু দিব এবং ওয়াই অক্ষ বরাবর আমার গণসংখ্যা থাকবে। এটা হচ্ছে শ্রেণী গণসংখ্যা বহুভুজ, এইভাবে হবে। আয়তলেখ শিখলাম, গণসংখ্যা বহুভুজ শিখলাম। এখন গণসংখ্যা রেখা দেখব।
গণসংখ্যা রেখা অঙ্কনের জন্য শ্রেণীর মধ্যবিন্দু দরকার। তো এপাশে নিচে থাকবে শ্রেণীর মধ্যবিন্দু আর উপরে থাকবে গণসংখ্যা। ওকে, তো এইভাবে হচ্ছে আমার কি বের করব, আমরা হচ্ছে গণসংখ্যা রেখা অঙ্কন করব। ওকে, তো গেল। আর অজীব রেখা, অজীব রেখাটা প্রায় আসে। অজীব রেখার জন্য আমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। হ্যাঁ, অজীব রেখার জন্য কি লাগবে, আমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে, 4 4 দিলাম, তারপর আমার জাস্ট এভাবে যোগ হবে। 4 আর 6 কত, 10, 10 আর 8 18। হ্যাঁ, এভাবে জাস্ট যোগ হবে। 18 আর 15 33, 33 আর 12 45। এভাবে জাস্ট অজীব রেখার জন্য যোগ হবে। তো অজীব রেখার এরকম একটা সিঙ্গেল লাইন থাকবে। হ্যাঁ, তো দেখো 0 থেকে 10 পর্যন্ত দিল। হ্যাঁ, 10 থেকে 20 পর্যন্ত তোমার ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল এবার দিলাম, দিলে একটা অজীব রেখা, একটা জাস্ট সিঙ্গেল রেখা হবে। বুঝা গেল? আচ্ছা, এখন আমরা মেইন টপিকে আসতেছি। নাও ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ 3 স্টার টপিক, শাখা পত্রক। এখান থেকে একটা ম্যাথ থাকবে এই চ্যাপ্টারে। আচ্ছা, তো এখানে এমসিকিউ এর জন্য আমরা যেটা দেখব সেটা হচ্ছে শাখা পত্রক উপস্থাপন আর একটি তালিকা ভিত্তিক পদ্ধতি। এটা কি পদ্ধতি? তালিকা ভিত্তিক পদ্ধতি। হ্যাঁ, তো এটা বৃক্ষের শাখা ও পত্রের সদৃশ, তাই এটাকে শাখা পত্রক নামকরণ করা হয়েছে। পরিসংখ্যানবিদ জন টুকি প্রথম এই শাখা পত্রক আবিষ্কার করেন। হ্যাঁ, এর মাধ্যমে কি করা হয়, অনুসন্ধানের সংখ্যাবাচক তথ্যের গণসংখ্যা নিবেশনের আকৃতি, তথ্যের পরিসর ও ঘনত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। আকৃতি, তথ্যের পরিসর ও ঘনত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকটা মানকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগকে শাখা বা স্টেম, দ্বিতীয় ভাগকে পাতা বা লিফ বলা হয়। হ্যাঁ, তো এখানে মূলত একক আর দশকের খেলা। এখানে দেখো 3টা সংখ্যা দেখো, 24, 76 আর 87। এর মধ্যে শাখা হচ্ছে প্রথমটা, দশকটা 2 7 8, এটা হচ্ছে শাখা। আর পত্রক হচ্ছে 4 6 7, এটা হচ্ছে পত্রক। হ্যাঁ, বামের অংশ শাখা, ডানের অংশ পত্রক। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট শাখা পত্রকের। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। হ্যাঁ, তো এখানে দেখো উদাহরণ দেওয়া আছে যে একটা তথ্য সারির মান 127 হলে শুধুমাত্র ডানের এককটা হবে পত্রক আর বামের শাখা হবে 12। তারপরে দেখো যে তথ্যগুলির মান যদি ভগ্নাংশ হয় তাহলে ভগ্নাংশের ডান দিকে হবে পত্রক, বাম দিকে হবে শাখা। এই যে 8 হয়েছে পত্রক, শাখা হচ্ছে 4। হ্যাঁ, ওকে। তো এখানে শাখা পত্রক কিভাবে তুমি দিবা সেটা দেখা হয়েছে। এই শাখাগুলোকে প্রথমে কলামে মানের ক্রম অনুসারে লেখা হয়। কলামে মানের ক্রম অনুসারে আমি লিখবো। তারপরে তথ্য সারির প্রতিটি মানের জন্য পত্রকে যথাযথ শাখাটির ডানে সারি বরাবর লেখা হয়। আচ্ছা, এখানে মূলত শাখা পত্রকে কি করা হয় লেখা হয়েছে, আমরা জাস্ট উদাহরণে যে দেখি। হ্যাঁ, তো উদাহরণে দেখো বলছে শাখা ও পত্রক সমাবেশে উপস্থাপন করো। তো শাখা পত্রক সমাবেশে আমি এবার দাগ টানলাম, শাখা দিলাম বামে, পত্রক দিলাম ডানে। আচ্ছা, এখন আসি প্রথমটা কত, 58। তাহলে কি শাখা আমার 5, পত্রক 8। তারপর আসতেছি, তো 5 6 7 8 9 10 11 ভাবে দিয়ে ফেলবো। তারপরে কি আমার 7, এটা কি তোমার শাখা। তো আচ্ছা, তো 5-এরটা আগে খুঁজে বের করব। ওকে, 5-এ দেখো একটাই আছে, 58-তে একটাই আছে, একটা আছে না, এই জন্য একটা দিয়ে দিলাম। তারপরে আসবো 6, তো মানে ক্রম অনুসারে যেহেতু লিখতে হবে 5-এর পরে 6 যাবে, তো 6 গেলাম। 6 কি কি আছে, 65 আছে। তারপরে কি আছে, 62 আছে। 6-এর গুলো আগে গোল দিয়ে বের করে ফেলো। 65 আছে, 62 আছে, আর আছে নাই। তো এটা সর্বনিম্নটা কোনটা, 2, তারপরে কোনটা 5। তো এখানে আগে সর্বনিম্নটা আগে দিব, তারপরে সর্বোচ্চটা দিব, 5 দিব। তারপরে কি আমার 7 আসতেছে, 7-এর ঘরে কোনটা আছে দাগ দিয়ে ফেললাম, 74 72 76। হ্যাঁ, তো 7 দিলাম, ফার্স্টে 2, তারপরে 4, তারপরে 6। এভাবে 8-এ ফার্স্টে 2, তারপরে 3, তারপরে 5। হ্যাঁ, 10 আর 11-তে যেহেতু তোমার একটা আছে, 0 আছে, আর 11-তে 0 আছে, তো এটা হচ্ছে পত্রক। হ্যাঁ, সহায়ক বা কি, 5 বা 8 দ্বারা বোঝায় 58। হ্যাঁ, এটা দ্বারা 58 বোঝায়, 9/3 দ্বারা বোঝায় 93। তো এটা হচ্ছে তোমার এমসিকিউতে আসতে পারে যে এটা দ্বারা কি বোঝায় শাখা পত্রকে। তার মানে এটা যেহেতু তোমার দশক, এটা একক, তার মানে এটার মানে হচ্ছে 93। বোঝা গেল? এটা এমসিকিউর জন্য দেখে রাখবো। ওকে।
তো এই গেল শাখাপত্রকের বেসিক উদাহরণ। তারপর হচ্ছে তথ্য উপস্থাপনের চিত্র, লেখচিত্র গুরুত্ব বর্ণনা করছে, এটা জাস্ট একবার দেখে যাও মেইন তথ্যগুলা। তথ্য অবশ্যই আকর্ষণীয়, চিত্তাকর্ষক করতে হবে, তথ্যের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ণয় করতে হবে, সময় অর্থের অপচয় হ্রাস করতে হবে, প্রকৃতি নির্ধারণ করতে হবে, জটিলতা নিরসন করতে হবে, তুলনা করতে হবে, মান নিরূপণ করতে হবে, স্থায়িত্বটা বিবেচনা করতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তথ্য উপস্থাপনের চিত্র, লেখচিত্রের যে গুরুত্বটা এইটা এখানে বর্ণনা করা হয়েছে। ওকে, দেন এতক্ষণ আমরা যেটা দেখছি, এখন আমরা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো দেখব। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের পার্থক্য আমরা এক নজরে দেখে নিই, যে এখানে বিচ্ছিন্ন চলক কাকে বলে বলা হয়েছে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে বলা হয়েছে। হ্যাঁ, তো বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী হচ্ছে বিচ্ছিন্ন চলকের সাপেক্ষে সন্নিবেশিত করা হয়, জন্য এটাকে বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী বলে। আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকের সাপেক্ষে এটাকে মানে তোমার সাজানো হয় বা শ্রেণীকরণ করা হয়, তাই এটাকে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী বলে। এটা কেবলমাত্র বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে প্রযোজ্য, আর এটা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী কেবল অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে শ্রেণীব্যাপ্তি থাকে না, এখানে শ্রেণীব্যাপ্তি থাকে। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এই জিনিসটা। হ্যাঁ, তো এই শ্রেণীতে শ্রেণীর মধ্যমান নির্ণয় করা যায় না, এখানে মধ্যমান নির্ণয় করা যায়। তো এগুলো তোমার এমসিকিউ এর জন্য দেখে রাখবা। হ্যাঁ, তো তুলনামূলক কম্পারিজনগুলা। তারপর হচ্ছে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত পদ্ধতি, আমরা ইতিমধ্যে কনসেপ্ট জানছি, জাস্ট এখানে তোমার এক নজরে তোমার উল্লেখ করা হয়েছে। অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হয় বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে, আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হয়। হ্যাঁ, অন্তর্ভুক্ত পদ্ধতিতে সারণীর নমুনা দেওয়া আছে, একটা মাত্র তথ্য, নিম্নসীমা উচ্চসীমা 0 থেকে 4, এটা মিলবে না, নিম্নসীমা উচ্চসীমা মিলবে না, 4 আর এখানে 5 থাকবে, এখানে মিলে যাবে নিম্নসীমা উচ্চসীমা। হ্যাঁ, মিল থাকবে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে লেখ ও চিত্র। লেখ ও চিত্রের মধ্যে পার্থক্য, তুলনামূলক পার্থক্য দেওয়া হয়েছে। এই যে গ্রাফগুলো দেখতেছো না, সব খ নম্বরের জন্য পড়ে যাবা। যতগুলো গ্রাফ আছে বইয়ে সব খ নম্বরের জন্য পড়ে যাবা। হ্যাঁ, জাস্ট কনসেপ্ট দেখলে বুঝবা যে এখানে গ্রাফ বা কাগজে লেখ অঙ্কন করা হয়, আর সাদা চিত্র সাদা কাগজে অঙ্কন করা হয়। এটা গ্রাফে করা হয় আর এটা সাদা কাগজে করা হয়। ওকে, তো এখানে গণসংখ্যা নিবেশন ও কালীন সারিকে উপস্থাপন করার জন্য লেখ অঙ্কন করা হয়, আর চিত্রের সাহায্যে উপস্থাপন করা যায় না গণসংখ্যা নিবেশনকে। গণসংখ্যা নিবেশনকে চিত্রের সাহায্যে উপস্থাপন করা যায় না। হ্যাঁ, চিত্র লেখের তুলনায় অধিকতর চিত্রাকর্ষক, এটা নর্মাল কমন সেন্স দিয়ে বোঝা যায়। আচ্ছা, তো আয়তলেখ দণ্ডচিত্রের মধ্যে পার্থক্য দিছে দেখো। আয়তলেখ আর দণ্ডচিত্র মূলত দেখতে একই রকম, কিন্তু পার্থক্য আছে। আয়তলেখা দেখো মাঝখানে কোনো গ্যাপ নাই, এখানে মাঝখানে গ্যাপ আছে। হ্যাঁ, তো এখানে মূলত তোমার বোঝার বিষয় আছে যে গণসংখ্যা সারণীকে আয়তলেখের সাহায্যে উপস্থাপন করা যায়, আর দণ্ডচিত্রের সাহায্যে গণসংখ্যা সারণীকে উপস্থাপন করা যায় না। হ্যাঁ, এটা এক ধরনের লেখ আর এটা চিত্র। এখানে দ্বিমুখী লেখ আর এটা একমুখী চিত্র। হ্যাঁ, একমুখী, একটা জাস্ট। আয়তলেখের দৈর্ঘ্য গণসংখ্যার সমানুপাতিক, আর এটা চলক মানের সমানুপাতিক। এখানে কোনো ফাঁক থাকে না, আর এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁক থাকে। হ্যাঁ, এটা দ্বন্দ্বচিত্র আয়তলেখের মধ্যে পার্থক্য। এটা এমসিকিউ এর জন্য দেখে যাও, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট না হলেও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কোনটা একমুখী, কোনটা দ্বিমুখী, কোনটা লেখ, কোনটা চিত্র, এই জিনিসগুলো। আচ্ছা, আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজের মধ্যে পার্থক্য দিছে। এখান হতে তোমার প্রচুরক নির্ণয় করা যায়, এটা এমসিকিউ এর জন্য দেখে রাখো। আর এটা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণীকে উপস্থাপন করে, আর এটা হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুইটা প্রকার গণসংখ্যা সারণীকেই উপস্থাপন করে। তো এই হচ্ছে মোটামুটি তুলনামূলক পার্থক্য। আর গণসংখ্যা রেখা বহুভুজের মধ্যে পার্থক্য দিছে। তো এখানে দুইটা ইনফরমেশন মনে রাখবা, গণসংখ্যা রেখাতে প্রচুরক নির্ণয় করা যায়, আর এটা যায় না। আর প্রধানত গণসংখ্যা রেখা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনকে উপস্থাপন উপযোগী, আর এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুইটা গণসংখ্যা সারণীকে উপস্থাপন করে। এটা হচ্ছে গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজের মধ্যে পার্থক্য। ওকে, তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট ফরম্যাটে যাব। এই যে পার্টটা আসতেছে এটা হচ্ছে ম্যাথ সলভিং পার্ট। হ্যাঁ, তোমরা এতক্ষণ করলা থিওরি, এখন আমরা ফরম্যাট দেখব, ফরম্যাট ওয়াইজ ম্যাথ করব, একটা করে উদাহরণ করব, বেশি করব না। হ্যাঁ, একটা করে উদাহরণ করলে বাকিগুলো প্র্যাকটিস করলে বুঝবা। ফার্স্টে আমরা শ্রেণীর মধ্যবিন্দু সূত্র দেখলাম, প্রকৃত নিম্ন সীমা প্রকৃত উচ্চ সীমা সূত্র দেখলাম। হ্যাঁ, শতকরা গণসংখ্যা নির্ণয়ের
তোমার সূত্র দেখবো গণসংখ্যার ঘনত্ব আর আপেক্ষিক গণসংখ্যা, এই কটা জিনিস লাগবে ফরম্যাট 1 এর ম্যাথের জন্য। শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই 2। প্রকৃত নিম্নসীমা তোমার উক্ত শ্রেণীর নিম্নসীমা মাইনাস হাফ ডি, অর্থাৎ কিচ্ছু না, জাস্ট 0.5 কমা বা 0.5 বাড়াবা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই ডিমি কিচ্ছু মনে রাখা লাগবে না। হ্যাঁ, কোনো একটি শ্রেণীর শতকরা গণসংখ্যা হচ্ছে নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা ইন্টু 100। আর আপেক্ষিক গণসংখ্যা সেম সূত্র, যা শতকরায় জাস্ট 100 গুণ হবে, দ্যাটস ইট। হ্যাঁ, সহজে মনে রাখবা, মাথার মধ্যে ঢুকাও। ঘনত্ব কি? নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট শ্রেণীর শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে ঘনত্ব। নির্দিষ্ট শ্রেণীর ঘনসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট শ্রেণীর শ্রেণীব্যাপ্তি, এটা মাথায় ঢুকায় নিতে হবে, এটা লিখে রাখো। হ্যাঁ, এটা তুমি ভুলে যেতে পারো, আর বাকিগুলো মনে থাকবে এমনিতেই। ওকে, তো এখানে তোমার অবিচ্ছিন্ন চলক দেওয়া আছে। তো ফার্স্ট আমার যে কাজটা করতে হবে, বৃহত্তম সংখ্যা কোনটা ক্ষুদ্রতম সংখ্যা কোনটা বের করে ফেলতে হবে। তারপর আমরা শ্রেণীব্যাপ্তি করে এই 50 থেকে 50, দেখো উচ্চসীমা নিম্নসীমা সমান রাখলাম। হ্যাঁ, এবার টালি চিহ্ন দিলাম, গণসংখ্যা করলাম, গণসংখ্যা নিবেশন তৈরি করে ফেলছি। সজলের বক্তব্য কি ছিল, যে শ্রমিকদের সংখ্যা 50%-এর বেশি, 30 জনের বেতন এত টাকা পাওয়া গেল। হ্যাঁ, আচ্ছা, কোম্পানিতে শ্রমিকদের মাসিক বেতন কমপক্ষে 6500 টাকা এবং এরূপ শ্রমিকদের সংখ্যা 50%-এর বেশি, এটা প্রমাণ করতে বলছে। তো এটা আমি কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করব আমরা শতকরা দিয়ে। হ্যাঁ, শতকরা গণসংখ্যার যে সূত্রটা ছিল ওটা দিয়ে। তো শ্রমিকদের মাসিক বেতন কমপক্ষে 6500 টাকা, এরূপ শ্রমিকদের সংখ্যা কত? এখানে সংখ্যাটা আমরা যোগ করে বের করব আগে। 6500 টাকা কত, এরূপ শ্রমিকদের সংখ্যা কত? তো তোমার এখানে বলছে 6500। হ্যাঁ, তো এটা যেহেতু এক মাসের বেতন 00 টাকায় পাওয়া গেছে, তার মানে এখানে 65 6500 থেকে, হ্যাঁ, তো এটা হচ্ছে 00, অর্থাৎ 5000 থেকে 5500, 5500 থেকে 6000, এভাবে 5500 থেকে 6000। তো এখানে বলছে 6500 টাকা, কমপক্ষে 6500 টাকা, কমপক্ষে 6500 টাকা। তো কমপক্ষে 6500 কি, এখান থেকে শুরু হয়েছে 6500, তার মানে কি পরেরগুলো সবগুলো হচ্ছে কমপক্ষে 6500 টাকা থেকে বেশি। দেখো 4 + 4 + 3 + 3 + 4, অর্থাৎ লাস্টের সবগুলা, তার মানে এখান থেকে শুরু হয়েছে কমপক্ষে 6500 টাকা। 4 + 4 + 3 + 3 + 4, হ্যাঁ, কমপক্ষে 6500 টাকা এবং এর শ্রমিকদের সংখ্যা 50%-এর বেশি। মানে টোটাল আমার কত হলো? টোটাল হচ্ছে আমার 18। তাহলে 18 ডিভাইডেড বাই টোটাল এন, মোট শ্রমিক সংখ্যা 30 × 100, যা পাবো 60% বা 50%-এর বেশি। অতএব সজলের বক্তব্য সঠিক। বোঝা গেছে? তো এটা শতকরার মাধ্যমে নির্ণয় করব। কেন শতকরার মাধ্যমে নির্ণয় করব? কারণ এখানে পার্সেন্টেজ বলছে, শ্রমিকদের সংখ্যা 50%-এর বেশি। তো পার্সেন্টেজ বলছে, তার মানে পার্সেন্টেজ দিয়েই প্রুফ করতে হবে। ওকে, তো এটা গেল। তারপরে সেম জিনিস, বক্তব্যের সঠিকতা যাচাই করো এবং গণসংখ্যা নিবেশন তৈরি করো। সেমভাবে গণসংখ্যা আমরা তৈরি করব বহির্ভুক্ত পদ্ধতিতে, অর্থাৎ নিম্নসীমা এবং উচ্চসীমা সেম হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার সংখ্যা সেম ম্যাথ। ওকে, এখন আমরা ফরম্যাট 2 দেখব। তো ফরম্যাট 2-এ মূলত আমার লেখচিত্র, অজীব রেখা, এগুলো যে শিখছিলাম, এগুলো আমার এখানে তোমার দেওয়া আছে। হ্যাঁ, এখানে তোমার কিভাবে কি করতে হবে, আয়তলেখ কিভাবে অঙ্কন করবা, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুবীজ কিভাবে অঙ্কন করবা, অজীব রেখা বা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে অঙ্কন করবা। তো এখানে মূলত দেওয়া আছে কিভাবে অঙ্কন করবা, এটা তুমি রিডিং পড়লে মাথার উপর দিয়ে যাবে, ডিরেক্ট ম্যাথ করলে মাথায় ঢুকবে, ডিরেক্ট ম্যাথে আমরা জন্য যাব। তো এখানে বলছে ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং কত নাম্বার পেয়েছে যথোপযুক্ত লেখের মাধ্যমে দেখো। হ্যাঁ, তো গণসংখ্যা নিবেশন আমরা তৈরি করব। তো এখানে আমার বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করব, বের করে পরিসর নির্ণয় করব, পরিসর নির্ণয় করে শ্রেণী ব্যবধান নির্ণয় করব, শ্রেণী ব্যবধান নির্ণয় করে আমরা দেন গণসংখ্যা নিবেশনটা তৈরি করব। তো গণসংখ্যা নিবেশন তৈরি করলাম বহির্ভুক্ত পদ্ধতিতে। তারপর হচ্ছে আমরা ডিরেক্ট আয়তলেখে যাব। তো আয়তলেখে আমার প্রাপ্ত নাম্বার নিচে থাকবে এক্স অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর ছাত্র সংখ্যা থাকবে। হ্যাঁ, তারপর আমরা আয়তলেখ অঙ্কন করব এবং আয়তলেখের মাঝখানে কখনো ফাঁক থাকবে না, 0 থেকে 5 পর্যন্ত। এখানে 130 আছে, 140 আছে, 150 আছে, এগুলো কি তোমার প্রাপ্ত নাম্বার। এই যে 130, 140, 150 যেহেতু সমান। হ্যাঁ, তো এইভাবে আমরা আয়তলেখ নির্ণয় করব। ওকে,
তারপর উদাহরণ 5 শতকরা গণসংখ্যা নির্ণয় করব। এটা তো আমরা সেম সূত্রটা দেখে আসছি, ওটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আচ্ছা এখানে তোমার গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করছে, গণসংখ্যার ঘনত্ব। ওকে, শতকরা গণসংখ্যা বের করছে, গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করছে। গণসংখ্যার ঘনত্ব কেন নির্ণয় করছে বলো তো? তার কারণ এখানে শ্রেণী ব্যবধান সমান নয়। 5 থেকে 10 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত? 5। 10 থেকে 20 কত? 10। তো এটা সমান সমান না, এই জন্য যখনই সমান হবে না তখন আমার গণসংখ্যার ঘনত্ব বের করতে হবে। গণসংখ্যার ঘনত্ব বের করে তারপরে আমি আমার আয়তলেখ আঁকবো। এই যে তারপরে আয়তলেখ রাখলাম। এটা যেহেতু অসম শ্রেণীব্যাপ্তি, হ্যাঁ এটা অসম শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি অসম, তাই এখানে আমি গণসংখ্যার ঘনত্ব বের করছি। ওকে, তো 5 থেকে 10 এখানে গণসংখ্যার ঘনত্বটা হবে জাস্ট গণসংখ্যার বদলে অসম শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে। হ্যাঁ ওকে, তো এটা হচ্ছে তোমার গ্রাফ। তারপর পাইচিত্র অঙ্কন করতে বসে। পাইচিত্র অঙ্কনের সূত্র জাস্ট কিচ্ছু না, জন্মহারে এখানে ডিভাইডেড বাই মোট সংখ্যা দিয়ে ভাগ করলে ইন্টু 360 দিয়ে গুণ করব, যা হবে সেটা হচ্ছে তোমার কি পাইচিত্রের মান পাবো। হ্যাঁ, তো তারপরে মান অনুযায়ী আমরা 360 ডিগ্রি ইয়া করে ওভাবে আমরা এঁকে ফেলবো। তো এটা হচ্ছে পাই। যৌগিক দণ্ডচিত্র হচ্ছে দুইটা নির্ণায়ক থাকবে, জন্মহার আর মৃত্যুহার। হ্যাঁ, খ নাম্বারে কি বলছিল তোমার? যৌগিক দণ্ডচিত্র নির্ণয় করো। তো যৌগিক দণ্ডচিত্র ক্ষেত্রে দুইটা তোমার নির্ণয় হলো, জন্মহার আর মৃত্যুহার, আর ওই পাশে থাকবে হচ্ছে তোমার গণসংখ্যা। ওকে, তখন ফরম্যাট 3, এটাই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে এটাই আসে, এটা 3 স্টার দিলাম। তো ফরম্যাট 3-এ তোমার শাখা ও পত্রকের কনসেপ্ট আমরা আগেই দেখছি, তো এটা আমরা নতুন করে দেখব না। দশমিকের জন্য কিভাবে শাখা পত্রক নির্ণয় করব, তারপরে নর্মাল একক দশক শতকের জন্য কিভাবে নির্ণয় করব, এটা আমরা আগেই দেখে আসছি। হ্যাঁ, তখন ডিরেক্ট আমরা ম্যাথে যাব। এই যে ম্যাথ। ওকে, এখানে বলছে উদ্দীপকের তথ্যগুলির জন্য শাখা পত্রক ডায়াগ্রাম তৈরি করো। তো প্রথমেই আমরা দেখব দশক সর্বনিম্ন কত আছে 3 এবং আমার সর্বোচ্চ কত আছে 8। তো 3 4 5 6 7 8 ক্রম অনুসারে লিখে ফেলবো। তারপর আমার কাজ হবে 3 যতগুলো আছে প্রত্যেকটা সার্কেল করো। সার্কেল করার পর আমার নিচে থেকে মানে নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমা ক্রম অনুসারে যাব। ফার্স্টে 4 থাকলাম, 6 1 2 3 পাইছি। হ্যাঁ, 6 2, এটা আমি সাজেস্ট করব যে আগে 1 লিখবা, তারপর 2 লিখবা, 3 লিখবা, 4 লিখবা, 6 লিখবা, এবার তোমার সাজানো থাকবে। ওকে, তো এইভাবে তুমি শাখা পত্রক নির্ণয় করবা। আচ্ছা, তো এখানে দেখো ডাবল কাজ করছে। ফার্স্টে যদি তুমি সাজায় ফেলতা নিম্ন সীমা থেকে উচ্চ সীমা, ঊর্ধ্বক্রম নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম, তাহলে আর এই সমস্যাটা হতো না। তো ফার্স্টে সাজাইছে, তারপরে আবার সাজায় লিখছে 1 2 3 4 6 দিছে, 0 0 2 2 4 4 6 দিছে। হ্যাঁ, তো এটা এই কাজটা করছে। ঊর্ধ্বক্রমে সাজিয়ে চূড়ান্ত শাখা পত্রক উপস্থাপন পাওয়া যায়। তুমি আগে চূড়ান্ত করে দিবা, নিজের থেকে আগে সাজায় লিখবা, তাহলে বারবার এই গাদার খাটনি খাটা লাগবে না। হ্যাঁ, তারপরে মধ্যমা প্রচুরক নির্ণয় করতে বলছে। তো মধ্যমা নির্ণয় সূত্র হচ্ছে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মানে হচ্ছে আমার মধ্যমা, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে n/2 ও n/2 + 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তোমার জোড় সংখ্যা হলে। হ্যাঁ, তো এখানে যেহেতু বিজোড় আছে তো 16 তম পদ হচ্ছে মধ্যমা, 16 তম পদ হচ্ছে 56। তো 16 তম পদ আমি 56 কিভাবে পাইতেছি? শাখা পত্রের মাধ্যমে। ওকে, 16 তম পদ হচ্ছে আমার 56। এই যে আমার 16 তম পদ হচ্ছে 56। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার 56 16 তম পদ। ওকে, এই যে তো এটা হচ্ছে 31 32 1 2 3 4 5, এখানে 10 13 14 15 16, এখন 6, এটার কি 5 আছে। তো এটা হচ্ছে তোমার 16 তম পদ। হ্যাঁ, এই যে 16 তম পদ। তো এইভাবে আমরা শাখা পত্রকের মাধ্যমে আমি কি বের করলাম? আমরা মধ্যমা নির্ণয় করলাম। ওকে, তো মধ্যমা নির্ণয় করলাম। আর প্রচুরক কি, কোন সংখ্যাটা বেশি আছে সেটাই প্রচুরক। তো দেখো শাখা পত্রকের মাধ্যমে আমার কোনটা বেশি আছে,
সব থেকে বেশি আছে কি 6 3বার আছে, তার মানে 46 সংখ্যাটা আমার প্রচুরক। হ্যাঁ, এভাবে আমরা শাখা পত্রকের মাধ্যমে মধ্যমা প্রচুরক বের করব। 6 3বার আছে সব থেকে বেশি, তাই প্রচুরক হচ্ছে 46। ওকে, তো এখানে দেখো একটা জিনিস আছে যে এখানে একটা জিনিস আছে দেখো, মধ্যমা এখানে 56 এবং প্রচুরক 46, অর্থাৎ মধ্যমা গ্রেটার দেন প্রচুরক, অর্থাৎ তথ্য সারির মধ্যমা প্রচুরক অপেক্ষা বড়, এই মন্তব্যটা তোমার করতে হবে। হ্যাঁ, তো সেম এখানে তোমার আর এই ম্যাথটার করাবো না, কারণ হচ্ছে সেম টাইপ ম্যাথ, এন্ড জাস্ট শতকরা আছে। হ্যাঁ, শতকরার ক্ষেত্রে সেম তোমার জিনিস, বামেরটা হবে তোমার শাখা আর ডানেরটা হবে পত্রক। হ্যাঁ, সেম জিনিস। তো এখানে দেখো গাণিতিক গড় নির্ণয় করছে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে। ধনাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় গ্রেটার দেন মধ্যমা, ধনাত্মক বঙ্কিম যদি হয়, আর ঋণাত্মক বঙ্কিমের ক্ষেত্রে গাণিতিক গড় লেস দেন মধ্যমা, এবং সুষম নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় আর মধ্যমা সমান হবে। তো এইটা একটু মাথায় রাখবে, এটা মুখস্থ রাখবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, প্রায় আসে। হ্যাঁ, আচ্ছা, তো গাণিতিক গড় এখানে 21.5, গাণিতিক গড় কি সবগুলো তথ্য ডিভাইডেড বাই মোট সংখ্যা। আর এখানে দেখো মধ্যমা নির্ণয় জোড় সংখ্যার ক্ষেত্রে দেখো n/2 তম, এটা মুখস্থ করে ফেলবা, n/2 তম মান প্লাস n/2 + 1 তম মানের সমষ্টি ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এখানে 50/2, এখানে 25 তম 26 তম মান 21.5 21.5, এটা আমি শাখা পত্রক থেকে পাইছি। তো 25 ও 26 তম পদ ইয়া করে বের করবা। হ্যাঁ, এখানে কয়টা আছে 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 আর 13 কত 26, 13 দুগুণ 26, তাহলে 25 হচ্ছে এই যে 5 আর 6, এটা হচ্ছে 25 ও 26 তম পদ। হ্যাঁ, 25 ও 26 তম পদ, অর্থাৎ 21.5 21.5, এই যে 25 ও 26 21.5 21.5। হ্যাঁ, এটা হচ্ছে তোমার শাখা পত্রক ইউজ করে আমরা পাইছি। ওকে, তো সেম, তো আমরা মোটামুটি যতগুলো টাইপ আছে করে ফেলছি এখানে। এরপরে জাস্ট মিক্সচার দিবে, শাখা পত্রক করতে দিবে এবং শাখা পত্রের আয়তলেখ দিয়ে দিবে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি তোমার চ্যাপ্টার 2 এর ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি যদি একটা সামারি করি, তোমার যতগুলা তোমার বক্স আছে, কম্পারিজন আছে, তুলনামূলক কম্পারিজন আছে, যেমন আয়তলেখ, অজীব রেখার মধ্যে পার্থক্য, এগুলো তোমার খ নাম্বারের জন্য দেখে যাবা। আর কতগুলা কাকে বলে আছে, কাকে বলেগুলো এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সংজ্ঞা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য কোনটা ইম্পর্টেন্ট দাগাই দিছি। আর সৃজনশীলের জন্য ঘ এর জন্য তোমার এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্টে শাখা পত্রকের ম্যাথ, সেকেন্ড হচ্ছে তোমার গণসংখ্যা নিবেশন। হ্যাঁ, গণসংখ্যা নিবেশন, তারপর হচ্ছে তোমার চিত্র, আয়তলেখ, এগুলা। হ্যাঁ, আয়তলেখ, চিত্র, আয়তলেখ, পাইটাই অত ইম্পর্টেন্ট না, মেইন ফোকাস দিবা এগুলাতে। ওকে, তো আশা করি চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।